সর্বপ্রথমে আমার সালাম গ্রহণ করবেন। ওয়ালাইকুম সালাম। জানি আপনি অলওয়েজ ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন একনিষ্ঠ ভক্ত। শুক্রবার এলেই মনটা খুশিতে ভরে যায়, কখন যে রাত হবে এই আশায়। শত ব্যস্ততার মাঝেও ভূত এফএমকে ভালোবাসি। তাই গত 31/8/18 তারিখের মতো এবারও একটি সত্য ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। এই বিশাল পৃথিবীতে কত রকম রহস্যময় ঘটনা ঘটে থাকে তা আমরা আর কতটুকুই বা জানি। না আছে এগুলোর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, আর না আছে কোনো উত্তর। ঘটনাটি যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন, আর না শোনালে কোনো অভিযোগ নেই। ঘটনায় চলে আসে। ঘটনাটি 2003 কিংবা 2004 সালের দিকে। সেই সময় আমি একটি মাদ্রাসায় বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো রমজান মাসের 15 দিন আগে থেকেই ছুটি হয়, কিন্তু যে সমস্ত ছাত্ররা কোরআন শরীফ হেফজ করে তাদের ছুটি রমজানের 22-23 তারিখে ছুটি দেওয়া হয়, আর বাকি ছাত্রদের রমজানের 15 দিন আগেই ছুটি হয়। সেই রকম একটি মাদ্রাসায় কর্মরত ছিলাম, বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে। এছাড়াও একটি স্থানীয় হিসেবে আমার দায়িত্ব ছিল একটু বেশি। অন্য সমস্ত শিক্ষকরা তারা ছুটি নিয়ে আগেই চলে যান, শুধু প্রিন্সিপাল আর আমি রয়েছি মাদ্রাসায়, যার ফলে রাত করে মাদ্রাসায় থাকা আমার দায়িত্ব, এবং সেই দায়িত্বই আমার ঘাড়ে যাবে। যাই হোক, আমি প্রতিদিনের মতো মাদ্রাসায় দায়িত্ব পালন নিয়োজিত ছিলাম। রমজান শুরু হওয়ায় 4-5 দিন আগের ঘটনা। এক রাতে সমস্ত ছাত্ররা ঘুমিয়ে পড়েছিল। আমি রাত আনুমানিক 12টা কিংবা 1টার সময় ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হই। এখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম, মাদ্রাসার ভেতরে একটি দোতলা মসজিদ ছিল। হঠাৎ খেয়াল করলাম মসজিদের ছাদে কিছু আলো ছায়া লাফালাফি করছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। জানি যে মসজিদে জিনরা নামাজ পড়ে, জীবনে তো জিন দেখার সৌভাগ্য হয়নি, তাই বলে ভয়ে ভয়ে দেখার জন্য কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না। এখানে একটি কথা না বললেই নয়, সেটা হলো মানুষের রাশি বলতে তুলা, সিংহ, মেষ রাশি ইত্যাদির সাথে মিল না হলে জিনদের দেখা পাওয়া মুশকিল। তবুও সাহস করে অন্ধকারে চুপি চুপি মসজিদের ছাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলাম। দেখি সেখানে কি হচ্ছে। এইটা দেখার জন্য মসজিদের একটা সিঁড়ি বেয়ে উপরে উঠেছি, আর দুরু দুরু বুকে অজানা ভয়ে গা কাটা দিয়ে উঠছে। না জানি কি দেখবো এই ভেবে দোয়া দরুদ পড়তে পড়তে উঠছি সিঁড়ি বেয়ে। অবশেষে ছাদের গেটে যখন আসলাম তখন দেখি ছাদের গেটটা চাপ দেয়া, এবং গেটের নিচে একটু ফাঁকা জায়গা ছিল। সেটা দিয়ে দেখার জন্য চেষ্টা করতেই দেখি সাদা ধবধবে পাঞ্জাবি পরে দুটি মানুষের আকৃতির হারিকেন জ্বালিয়ে বসে কি যেন করছে। তা দেখে বুকের মধ্যে একটা ধাক্কা অনুভব করলাম। কারা এগুলো? মানুষ না জিন? মনের সাহস নিয়ে শব্দ করে জোর গলায় জিজ্ঞেস করতে চাইলাম, কে কে ওখানে? কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। কখন যে গলা শুকিয়ে খসখসে হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরেও আবারও সাহস নিয়ে বলতে গেলাম, কে রে? কিন্তু নিজের গলার আওয়াজ নিজের কাছেই কেমন যেন লাগলো। হঠাৎ ধুরমুর করে মানব আকৃতির দুটি উঠে দাঁড়ালো, এবং আমি যে সিঁড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছি সেই দিকে আসতে লাগলো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ঠিক এই সময় একজন বলল, হুজুর আমি আজগর। তখন আমি বুঝতে পারলাম এরা জিন নয়, এরা মানুষ, এবং এই মাদ্রাসারই ছাত্র। একটু সাহস নিয়ে বললাম, এত রাতে তোমরা এখানে কি করছো? ওরা আমার কাছে মাপ টাপ চেয়ে বলল, হুজুর কাউকে বলবেন না, আমরা একটু জিন হাজির করছিলাম, এই আর কি। আমি তখন তাদেরকে বললাম, তোমরা কি জানো এর পরিণাম কি? তারা বলল, হুজুর আমরা সবই জানি, তারপরেও করতে ইচ্ছুক। বাধ্য হয়ে আমি তাদের সাথে যোগ দিলাম, কারণ আমারও একটু ইচ্ছে ছিল কিভাবে জিন হাজির করে এবং জিন দেখতে কেমন। কিন্তু তাদের কোনো দুর্ঘটনা হলে আমার উপরে দোষ পড়বে, তাই আমি তাদেরকে ছাড়তে চাইলাম না। দেখি তারা একটি পানির পাল্টির ওপর সূরা জিন পড়ে ফু দিচ্ছে, আর পানির ছিটা দিয়ে একটা কাঁচের বয়ামে মারছে। এভাবে কিছুক্ষণ করার পর হঠাৎ মসজিদের নিচে কিসের যেন ধস্তাধস্তি বিকট একটা শব্দ শোনা গেল। শব্দটা এমন যে কোনো দুটো প্রাণী, শক্তিশালী প্রাণী মাটিতে পড়ে মারামারি করলে যেরকম শব্দ হবে ঠিক তেমনি। এবং শব্দটি আস্তে আস্তে জোর থেকে আরো জোরে হওয়া শুরু করলো, এবং মসজিদের ছাদের পানি নিষ্কাশনের যে পাইপটি ছিল সেটা বেয়ে আসে উপরে উঠতে লাগলো। মনে হয় সবকিছু ভেঙে চুরে ছুটে আসছে। আশেপাশের গাছগুলো প্রচন্ড ভাবে নড়তে লাগলো, ঠিক যেন কালবৈশাখীর ঝড় হয়ে যেমন হয়। এই পরিস্থিতি দেখে আমি তাদের বারণ করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমরা কোনো এক অজানা বিপদের মুখোমুখি হতে যাচ্ছি। আল্লাহ না করুক এখন কোনো অঘটন ঘটলে আর রক্ষা নেই। তাই তাদেরকে তাড়া দিলাম এবং বকাঝকা শুরু করে দিলাম, এই তোরা সব বন্ধ কর, নইলে মাদ্রাসার প্রিন্সিপালকে সব বলে তোদের মাদ্রাসা থেকে বের করে দেব। তখন তারা আমার ভয়ে কাজটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে আমার সাথে নিচে নেমে আসলো। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর থেকে শুরু হলো আমার সাথে একের পর এক ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা।
সাধারণত আমি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজ আদায় করে তাসবিহ তিলাওয়াত করি। নিজের সম্বন্ধে বড়াই করে এটা বলা আমার ইচ্ছে ছিল না, কিন্তু ঘটনাটি প্রকাশ করার জন্য বলতে হলো। এক রাতে মসজিদে একা নামাজ আদায় শেষে জায়নামাজে বসে হাতে তাসবিহ গুনে গুনে জিকির করছি। হঠাৎ কি যেন আমার তাসবিহ ধরে জোরে এক টান মেরে ছিঁড়ে ফেললো। আমি চোখ মেলে দেখি কেউ নেই। সাথে সাথেই ভেতর ভেতর একটা ভয় অনুভব করলাম এবং সেই সাথে শিরা তারা দিয়ে একটা ঠান্ডা ঘামের রেখা অনুভব করলাম। কি করব? মসজিদ থেকে বেরিয়ে পড়বো না বসে থাকবো? অনেকক্ষণ পর্যন্ত এই ভেবে ভয়ে জুবুথুবু হয়ে বসে থাকার পর মুয়াজ্জিন আসলো এবং ফজরের আজান দিতে বলল এবং ফজরের আজান দিল। আরেকদিন রাতে নামাজের সময় আমি জায়নামাজে সিজদায় আছি। ঠিক তখনই কে যেন জায়নামাজ সহ আমাকে টেনে পেছনে নিয়ে গেল। আমি সেই দিনও প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু কাউকেই এগুলো বলতে পারলাম না। এই ঘটনাগুলো রমজানের মাঝে ঘটেছিল আমার সাথে, কিন্তু সব থেকে মারাত্মক ঘটনাটি ঘটে ঈদের 3 দিন পরে। সেদিন আমার বাসায় কেউ ছিল না। আমার স্ত্রী ও কন্যা তারা তাদের নানার বাড়িতে বেড়াতে গেছে, আর আমার আব্বা ও আম্মা কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন। সেদিন বাড়িতে আমি একাই ছিলাম। আমি প্রতিদিনের মতো বাসায় রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাই। সময়টা ঠিক কত বলতে পারবো না। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। কি কারণে ঘুমটা ভেঙে গেল তার কারণটা খুঁজতে গিয়ে দেখলাম আমি একটা খুঁটখুটে অন্ধকার জায়গায় শুয়ে আছি, খালি মাটিতে। মাটির ঠান্ডায় আমার ঘুম ভেঙে গেছে এবং সেই সাথে খুবই পচা বিশ্রী একটা গন্ধ আমার নাকে এসে লাগছে। অনেক চেষ্টা করেও আমি মনে করতে পারছিলাম না আসলে আমি কোথায় শুয়ে আছি। আমি তো বাসায় সুন্দর বিছানায় ঘুমিয়েছিলাম, তবে এই মাটিতে কেন, কেমন করে এখানে আসলাম ইত্যাদি টাইপের প্রশ্ন মাথায় আসছে। আর আমার হৃৎপিণ্ডটা ভয়ে দেহ থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আমি অন্ধকারে আস্তে আস্তে উঠে বসি, চারপাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করি এটা কোন জায়গা। হাতড়াতে হাতড়াতে আমি বুঝতে পারলাম যে আমার চারপাশে মাটির দেয়াল এবং আমার শরীর থেকে 4-5 ইঞ্চি দূরে সবই মাটির দেয়াল। ভয় কাকে বলে? জীবনে এরকম ভয় আমি আর কোনোদিন পাইনি। যখন আমি বুঝতে পারলাম এটা একটা পুরনো কবর যেখানে আমি শুয়ে আছি। একে তো রাত, তারপরে আবার ঘন কালো অন্ধকার। কোনো লোকালয়ের শব্দ কানে আসছে না, শুধু ছিঁচি পোকার শব্দ কানে আসছে। প্রচন্ড ভয়ে আমার হাত পা কেমন অসাড় হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার বুকের মাঝে হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটার মতো শব্দ করে বাড়ি মারছিল, নিজের অজান্তেই মুখ দিয়ে বো বো আওয়াজ হচ্ছিল। ঠিক সেই সময় আমার মাথা কাজ করছিল না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আমার সাথে বিরোধিতা করতে লাগলো, কেমন যেন নড়াচড়া করতে পারছিলাম না। প্যারালাইসিসের রোগী যোগী যেরকম হয়। আমি তো মনে করেছিলাম যে আমি মারা যাচ্ছি। আর আমার প্রিয় স্বজনদের কথা, মা বাবা স্ত্রী কন্যা সবার মুখ আমি আর কোনোদিন দেখতে পারবো না। কোনোদিন সেই সুন্দর আকাশ, সুন্দর পৃথিবী, নদী, পাহাড় দেখতে পাবো না। হয়তো কোনোদিন আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না। ইত্যাদি চিন্তা করতে করতেই আমার কিছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলতে পারবো না। শুধু কানে আজানের শব্দ এবং আমি জেগে উঠি এবং আস্তে আস্তে চোখ মেলে তাকাই। দেখতে পাই একটু একটু করে দিনের আলো কবরের ভেতরে প্রবেশ করছে। শরীরটা এমন ভার হয়ে আছে, নাড়াতে চেষ্টা করেও পারছি না। মনে মনে আল্লাহর নাম নিয়ে প্রচন্ড ইচ্ছে শক্তি দিয়ে কবর থেকে উঠে আসার চেষ্টা করলাম। দেখি অটোমেটিক আমার শক্তি আমার হাতে পায়ে চলে এসেছে। কবর থেকে ধুরমুড় করে লাফিয়ে উপরে উঠে আসি। কবর থেকে যখন উঠি তখন দেখি মাথার উপরে সূর্য, অর্থাৎ দুপুর। তার মানে জোহরের নামাজের আজান শুনে আমার জ্ঞান ফিরেছিল। এত সময় আমি এই কবরেই শুয়েছিলাম, ভাবতেই অবাক লাগছিল। আসলে আমি জীবিত না মৃত? যাক, কোন রকম ভাবে সেই কবরস্থান থেকে বেরিয়ে কবরস্থানের মসজিদে আসি এবং আবার জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বাড়িতে আবিষ্কার করি। তারপর বাড়িতে এক হুজুর এনে আমায় দেখানো হলো। তিনি বেশ কিছু নিয়ম কানুন ও তাবিজ দিলেন। ইনশাল্লাহ এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। একটা বিষয় ভাবতে অবাক লাগে, তা হলো আমার বাসা থেকে কবরস্থানটি প্রায় 7-8 কিলোমিটার দূরে। কিন্তু কিভাবে, কখন, কেমন করে আমি সেখানে একটি কবরের মধ্যে শুয়ে থাকলাম, বিষয়টি আমার কাছে এখনো অজানা ও রহস্যময়। এর কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি, আর এখন পর্যন্ত কোনো জিনের দেখাও পাইনি। তাহলে আমার সাথে এটা কি ঘটলো? এই ছিল আমার ঘটনা। একটা আনুমানিক উত্তর দিয়ে দিয়েছেন। আনুমানিক উত্তরটা হলো, এই বিষয়টা নিয়ে আমি একদিন হুজুরের সাথে সব ঘটনা শেয়ার করলে হুজুর বলেন যে আমরা যে জিনটা হাজির করতে গিয়েছিলাম তাকে পুরোপুরি হাজির করতে না পারায়
কাজটি বন্ধ করে দেয় সে আমাদের উপরে প্রচন্ড রেগে গিয়েছিল, কারণ সে প্যারানর্মাল জগৎ থেকে নর্মাল জগতে এসে আর ফিরে যেতে পারেনি। তাই রাগে আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। তাই সবাইকে বলবো যে কেউ না জেনে না শুনে জিন হাজির করার কথা কল্পনাও করবেন না, মনেও মানবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই। এই ছিল আমাদের প্রথম ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং এরকম ঘটনা আপনার কাছেও থেকে থাকে তাহলে আমাদের লিখে পাঠান। আমাদের লিখে পাঠানোর ঠিকানা bhutfm@radio50.fm, which is BHWTFM@radioFORT.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানেই লিখে পাঠান আপনার ঘটনা। যাই হোক, আমরা চলে যাব সরাসরি বাবু ভাইয়ের কাছে এবং আহমেদ বাবু ভাই, তাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আজকে আমাদের প্রথম অতিথি তিনি এবং তার কাছ থেকে আমরা চমৎকার ঘটনা শুনবো। আশা করছি একটা বড় সড়ো ঘটনা তিনি আমাদের এই মুহূর্তে উপহার দেবেন। বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ রাসেল ভাই, এন্ড হ্যালো এভরিওয়ান। আমি আসলে যে এটা ঘটনা ঠিক না, আমি একটা বাড়ির কথা বলবো রাসেল ভাই। দিস হ্যাজ মানে এটা কিছু জিন দিয়ে মানে আর কি জিনের সংস্পর্শে এই জিনিসগুলো আর কি বাসায় আছে বা ওই বাসার মধ্যে জিন যা করে আর কি সেরকম কিছু আছে। ওকে, একটু আগে আপনার বলা কাহিনী শুনছিলাম, ওখানে জিনের ব্যাপারে কথা বলা হচ্ছিল। জিন কিন্তু জিনিসটা এরকম না যে শুধু যে মসজিদে নামাজ পড়ে এরকমই না, বিভিন্ন জায়গায় থাকে জিনদের মানে মেজর অংশটাই কিন্তু আসলে মানে তারা দুষ্ট। আচ্ছা, মানে একটা কাহিনী আছে এটা ভালো, বাট তাদের সংখ্যাটা কিন্তু ওদের মতো না, কম, এবং ওরা মানুষকে খুব বেশি ডিস্টার্ব করে। তো একটা বাসা, এই আমি ধরেন একজন মানে এটা হচ্ছে আমার খুব পরিচিত কিছু মানুষের কাহিনী, এর জন্য নামটা কিছুই বলবো না প্লিজ, রিলেট না সমস্যা। তো ধরেন এক ভদ্রলোক, উনি ওনার ছোট ভাই নিয়ে একটা বাড়িতে থাকতেন এবং ওই বাড়িতে উনি, ওনার ওয়াইফ এবং ওনার ছোট ভাই তিনজন একটা বাড়িতে থাকতেন। বাড়িটা হচ্ছে খুব অভিজাত এলাকায়, ঢাকা শহরে কোনো একটা জায়গায়। এবং একটা আশ্চর্য ব্যাপার রাসেল ভাই, এই অভিজাত এলাকাগুলোতে খুব বেশি এই প্রবলেমগুলো হয়। এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ইটস দ্য ফ্যাক্ট। এবং আমি এই পর্যন্ত যত মানুষের কাছে শুনেছি এই ধরনের কাহিনী, এবং বেশিরভাগই খুব অভিজাত এলাকাগুলোর মধ্যে, ঠিক আছে, মানে সামহাও মানে এই দুষ্ট জিনগুলো এই জায়গায় খুব বেশি বাধা পাচ্ছে, বাসা বেঁধেছে আর কি। ফর সাম আই ডোন্ট নো মানে কি কারণে, বাট তারা ওখানে থাকে আর কি। একটা সময় যেমন আমাদের মোহাম্মদপুর এলাকার খুব বদনাম ছিল যে ওখানে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে, পুরান ঢাকার ছিল, বাট এখন এই অভিজাত এলাকাগুলোতে খুব বেশি। যাই হোক, তো ওই বাসাটা সম্বন্ধে যেটা বলেছে আর কি, ওই বাসায় ওর ছোট ভাই যিনি, সেই যেখানে থাকতো আর কি, সেই রুমটার মধ্যে রাতের বেলা সে ফিল করতো কেউ একজন রুমে চলাফেরা করে। আচ্ছা, ধরেন সে ঘুমিয়ে আছে, ছোট ভাই ফার্স্ট আমাকে যেটা বলেছে আর কি, সে এবং মাঝে মাঝেই মানে এই ধরনের প্রবলেম হলে সে আমাকে ফোন করতো। গভীর রাতে ধরেন আমি বসে আছি, আমি তো রাত জাগি অনেক, টিং টিং করে ধরেন আমার ভাইবারে নক হচ্ছে, কি আমি এগুলো অ্যাকুমুলেট করে এখন পুরো একটা মানে দিচ্ছি আর কি। তো বলছে যে বাবু ভাই, আমার একটু আগে যেটা হয়েছে, আমার এখানে মনে হচ্ছে যে আমার ঘরের মধ্যে কেউ চলাফেরা করতেছে, এবং আমার যে সে ঘুমাতো, এখন অনেকে কিন্তু ম্যাট্রেস মাটিতে রেখে শুয়ে থাকে, তো বলে ম্যাট্রেস মাটিতে রেখে শুয়ে আছি, হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে মনে হলো কেউ একজন ঢুকছে এবং আমার এই বিছানার আশেপাশে চলাফেরা করতেছে। এবং আস্তে করে একসময় দেখা যাচ্ছে ম্যাট্রেসের পাশটা কিরকম চাপ দিয়ে নিচু করে ফেলছে, মানে লাইক কেউ যদি পাশে শোয় তাহলে কিন্তু রাসেল ভাই বুঝতে পারবেন যে মানে আপনার ম্যাট্রেসে শোয়া থাকলে, বিশেষ করে ম্যাট্রেস বা ফোমের ইসে যদি কেউ শোয়, ফোমে বোঝা যাবে না, ম্যাট্রেসে বোঝা যায় যে পাশে কেউ শুলে কিন্তু ম্যাট্রেসটা একটু কাত হয়। হ্যাঁ, তো সে এরকম একটা ফিল করছে। তো এটা ফিল করার পরে ওর ধরেন গায়ের লোম দাঁড়া গেছে, হঠাৎ করে রাতের বেলা সে জানে ওখানে কেউ নাই, এবং তার সে ফিল করতেছে যে কেউ একজন শুয়ে আছে পাশে। এবং একসময় সে আউট অফ কিউরিয়াসিটি সে হাত দিছে, হাত দিয়ে দেখে কেউ নাই, বাট জায়গাটার টেম্পারেচার চেঞ্জ, লাইক একটা মানুষ বা কিছু শুয়ে থাকলে একটা জায়গা কিন্তু টেম্পারেচারটা একটু ওয়ার্ম হয়ে যায়, ঠিক সেরকম একটা টেম্পারেচার ওখানে। এবং তখনও দেখে যে এসি চলতেছে রুমের ভিতরে, কিন্তু রুমের টেম্পারেচার কিন্তু রাইজ করতেছে, মানে এসি চলতেছে, রুমটা গরম, বেশ গরম। এবং ও উঠে যায়, হেঁটে হেঁটে যেয়ে দেখে যে ওই বাথরুমের দরজাটা, এটা লক থাকার কথা না, এটা লক ভেতর থেকে, ইটস লাইক মানে খুলছে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা সময় আস্তে করে সেট করে খুলে যায়। বাট জিনিসটা হচ্ছে কি, রাসেল ভাই, বাথরুমের এটা কিন্তু জাস্ট ডোর নব, এবং এটা লক করানো ভিতর থেকে খুলে যায়। আমি ওকে অনেক সময় বলছি যে ডোর নব তো হইতেই পারে, হয়তো তোমার কোনো কারণে লক হয়ে গেছে। বলে ভাইয়া খুললো কেমনে পরে, এবং এটা তো মানে এমন হতে লক মানে লকই, আমার চাবি দিয়ে খুলতেছে, চাবি দিয়ে খোলা লাগেনি, মনে হচ্ছে কেউ চেপে ধরে রাখছে ভেতর থেকে। আচ্ছা, এবং একসময় অলপে সার্টেন একসময় শ্বাস করে খুলে গেছে, মানে এরকম খুলে যায়। তো ওদের রুমে, ওদের বাসায় কিছুদিনের জন্য পাশেই আরেকটা ফ্যামিলি আর কি, ওদের সাথে একজন থাকতো আর কি, একজন আত্মীয় কিছুদিন ছিল আর কি। ওইখানে নাকি ওই ওদের রুমের দরজাটা অল অফ এ সার্টেন রাতের বেলা অটোমেটিকলি খুলে যেত, লাইক ডোর নব লাগানো থাকলে কিন্তু দরজা খুলে না রাসেল ভাই। আর ওই বাসাটাতে ওরা ফ্যান সাধারণত চালায় না, এসি চলে। অনেকের আছে ফ্যানের অভ্যাস আছে, আমি ফ্যান এসির সাথেও চালাই, বাট অনেকে এটা করে না। তো
ওরা নাকি দেখতো আস্তে করে রাত্রেবেলা দরজা মানে খুলে, মানে যে যেমন একটা হালকা কবজায় শব্দ হয় আমরা হরর মুভিতে ইউজ করি, কাইন্ড অফ লাইক দ্যাট, দরজাটা এরকম খুলে গেছে। এবং মানে ওই যে নাকি থাকতো আর কি রিলেটিভ, তার ওয়াইফ যে ছিল সে ভয় পেত প্রায় জিনিসটা দেখে, ঠিক আছে। সো দেখে বলতে কি মানে এই ধরনের ব্যাপার স্যাপার ওদের বাসায় সবসময় হতে থাকে। তো এবং ও অনেক সময় দেখছে এরকম যে রাত্রেবেলা একদিন দেখতেছে সে লিভিং রুমে বসে যে একটা তোয়ালে এই মাথা থেকে ওই মাথায় ছুড়ে, মানে কেউ ছুড়ে মারলে যেরকম আর কি, আচ্ছা, কাইন্ড অফ লাইক দ্যাট। রুমের মধ্যে কিন্তু কেউ নাই, সেটা মানে হওয়াটা একেবারে অস্বাভাবিক। এবং ও হেঁটে গেছে সাথে সাথে রুমে, আচ্ছা, রুমের মধ্যে কেউ নাই, কিন্তু তোয়ালেটা মানে এই পাশ থেকে এখানে চেয়ারের মতো ছিল, সেখান থেকে উড়ে যে বিছানার মধ্যে পড়ছে। আচ্ছা, ওর সামনে যে দেখো বিছানার মধ্যে তোয়ালে পড়া। আর ওই রুমের ভেতরে আপনার আরো এরকম কাহিনী, এয়ার কন্ডিশনে হঠাৎ করে দেখা গেছে যে মিটারটা যে মানে আপনার যে যেখানে রেজিস্টার করে যে টেম্পারেচার কত, সেটা পুরো ধরে 9999 উঠে আছে। এটা যেদিন হচ্ছে আমাকে বলতেছে নক করে যে ভাইয়া আমার এসির এখানে সব 99 উঠে আছে, ছবি পাঠাইছে আমাকে তুলে। আমি বললাম হতে পারে ডিজিটাল ম্যাল ফাংশন কোনো, ম্যাল ফাংশন হতে পারে, এরকম কেন? বলে ভাইয়া এটা তো আবার ঠিক হয়ে গেছে একটু পরে। হঠাৎ করে ঠিক করে শব্দ হলো, দেখলাম যে সবগুলো 999 হয়ে আছে, আবার এটা একটু পর ঠিক হয়ে গেল। তো ও যেটা বলতেছিল যে এটা নাকি মানে খ্রিস্টান বাইবেলে বলে দ্য নাম্বার অফ বিস্ট 666, সেটা ঘুরে ওখানে আসছে। আমি বললাম যে এটা তো তোমাকে দেখানোর আসলে কিছু নাই, মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ শোয়িং ইউ। তো বলতেছে যে হতে পারে জিনিসটা এরকম কিছু আমাকে দেখায় ভয় পাওয়ানোর চেষ্টা করতে পারে। যাই হোক, মানে ওই বাসাতে এই ধরনের জিনিসপত্র প্রায় হতো। এবং ওই রুমে ধরেন একজন এই রুমে আছে, ওই পাশের রুমে কথার শব্দ শুনতে পায়, এবং মানে কথার শব্দ শুনে যখন ওই রুমে ব্যাক করে দেখে কেউ নেই, আচ্ছা, রুমের ভিতরে। এবং দেখা যাচ্ছে রুমের মধ্যে ফিস 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 করে কথা বলতেছে, এরকম শব্দ হয়। রিসেন্টলি যেটা হয়েছে, ওরা বাইরে ছিল, এই সময় বড় ভাই ফোন করছে তাকে, যে বলছে যে তুমি একটু আসো, সমস্যা আছে বাসার মতো। আসছে, এসে দেখতেছে যে ওই বড় ভাইটা খুব টেন্সড বসে আছে ঘরে, ধরেন কোরআন তেলাওয়াত হচ্ছে টিভিতে। হ্যাঁ, এসে একটু জিজ্ঞেস করছে যে কি হয়েছে, ভাবি অনেক আছে। তো বলতেছে মানে ভাবি যে সে শুয়েছিল বিছানার মধ্যে, আর ভাই উনি টিভি দেখছিলেন লিভিং রুমে বসে। তো হঠাৎ করে কি জানি মনে হয় ভাইটার, উনি রুমে যান, উনি রুমে যায় দেখেন যে ভাবি শুয়ে আছেন, উনি বেশ বাঁকা হয়ে গেছেন, লাইক কাইন্ড অফ লাইক মানুষ পিঠটা যদি, পেটের অংশটা যদি উপর উঠে যায় এরকম, শুধু ঘাটটা আর পাটা দুই পাশে থাকে, এবং সব মোচড়ায় গেছে এরকম, লাইক গাছের কাণ্ড যেভাবে মোচড়ায় যায় হাত পা সেভাবে মোচড়ায় গেছে। এবং ইট সিমস অ্যাজ ইফ লাইক কেউ উঁচা করে ধরছে ওনাকে, আচ্ছা, কাইন্ড অফ লাইক দ্যাট। মানে আমরা অনেক সময় শুনি না বাতাসে উঠে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট। কিন্তু ওইটা করছে হচ্ছে না মাথা আর পায়ের গোড়ালির সাহায্যে, হাত পা পাকায় যাচ্ছে, এবং মানে মুখ টুক হয়ে গেছে। তো এই অবস্থাতে উনি যে ভাইয়া থাকেন, উনি নাকি তাড়াতাড়ি যে আমার ওয়াইফকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করেন এবং দোয়া পড়তে থাকেন। উনি বুঝছে যে এটা প্যারানরমাল কিছু, এটা মানে স্বাভাবিক ব্যাপার না। উনি দোয়া পড়তে থাকেন, এবং বিভিন্ন দোয়া পড়তে এটা যখন নাকি ঠিক মতো মানে দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে না, এরকমই করতেছে, এবং উনি কেমন একটা শব্দ করতেছে, তখন উনি ইয়াসিন শরীফের সূরা ইয়াসিনের প্রথম কিছু আয়াত উনি জানতে, ওইটা পড়েন। তো ওইটা পড়ার পর নাকি আপনার উনি সোজা হয়ে যান, পড়ে যান। এবং উনি অনেকক্ষণ, ভাই যে ছিলেন উনি অনেক সাহসী মানুষ, উনি ওখানে তখন বলেন যে এখানে যে আছো সে যদি এখানে কোনো ডিস্টার্ব করতে থাকো, তার যদি কোনো বোঝাপড়া আমার সাথে থাকে, তুমি আমার সাথে বোঝাপড়া করো, আমার ওয়াইফের কাছে আসবে না, এরকম বলে। তারপরে কোনো রেসপন্স পান না। হ্যাঁ, তো তারপর অনেকক্ষণ ওই ভাবি ভাবে ছিলেন, আমার নাকি কিছুক্ষণ পর ওনার এরকম হাত পা, এটা মানে উনি যখন বলার কিছুক্ষণ পর আবার এরকম হওয়া শুরু করেন। তো উনি ভাবিকে আবার উনি ধরে রাখে দোয়া পড়তে থাকেন, একসময় জিনিসটা আবার একটু স্বাভাবিক হয়। তারপর উনি ভাবি অনেকক্ষণ পরে ওনার সেন্স আসে আর কি, জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তো ভাবি যেটা বলছে, ভাবি নাকি শুয়েছিল একা, তো ওই ভাই উনি তো ছিলেন আরেক রুমে। হঠাৎ নাকি উনি দেখেন যে একটা মানে আগুনের মতো। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে একটা জিনিস ছিল যে ভাই যেটা করছিলেন, তখন উনি ফোন করার চেষ্টা করতেছিলেন কাছের মানুষকে, কাউকে ডাকার জন্য। যখন এই ঘটনা হচ্ছে, তখন নাকি ফোনের লক খুলছিল না, ফোনের স্ক্রিন হ্যাং হয়ে গেছে। আইফোন কিন্তু সাধারণত হ্যাং করে না, মানে ফিঙ্গারও কাজ করছে না, এবং উনি যে প্রেস করে যে করে খুলবে, কোড দিয়ে খুলবো না, ওটাও কাজ করছে না, লক হ্যাং হয়ে আছে। আইফোন এক্স একদম লেটেস্ট, এমন না যে পুরোনো ভার্সন, যে কোনো কারণে এটা মানে আমি এটা কেন বলছি রাসেল ভাই, যে এটা বোঝাচ্ছি যে খুব পাওয়ারফুল যদি এন্টিটি হয় এগুলো, মানে জিনদের মধ্যে, তাদের কিন্তু এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করা, কেউ যদি মনে করে যে না আমি টেকনোলজি দিয়ে তাদের সাথে মোকাবেলা করবো, ইটস নট লাইক দ্যাট। টেকনোলজি অনেক কিছু ওদের কাছ থেকে আসছে, সো তারা কিন্তু এটার উপর কন্ট্রোল রাখে, অনেক কিছুর উপরে কন্ট্রোল রাখে তারা। তো উনি কিন্তু তখন পারেন নাই, একমাত্র ওনার অবলম্বন ছিল দোয়া পড়া। এবং হি ইজ এ ভেরি টেকি পার্সন, যার কথা বলতেছি সে মানে নট এ লাইক মানে গুড বল বা সামথিং, টেকনিক্যালি খুবই অ্যাডভান্স, একজন অ্যাডভান্স লেভেলের কম্পিউটার প্রোগ্রামার। হ্যাঁ, সো এই ধরনের কোনো চান্স করে। তো উনি তারপর জিজ্ঞেস করে ভাবিকে কি হয়েছিল। তো ভাবি বলতেছে যে উনি দেখছে যে একটা ফার্স্টে আগুনের মতো আসে রুমের ভেতরে, এবং পরে এসে একটা ছায়ার মতো হয়ে যায়,
লাইক মানুষের শেপ, এবং খুব মানে বিভিন্ন হেলে দুলে কোনোভাবে আসে আর কি। ঘরের মধ্যে তখন আপনার আলো ছিল না, মানে আলো অন্ধকার একটা পরিবেশ। হ্যাঁ, কেন বাইরের বিল্ডিং গুলোর থেকে হালকা লাইট আসে, এবং বাসাটা যেহেতু উঁচা 6 তলার উপরে, নিচের ল্যাম্প পোস্টের আলোটা উপর দিকে হালকা ভাবে ওঠে। তো এরকম একটা আচ্ছন্দকরণ থেকে হেলে দুলে টাইপের এরকম একটা ছায়ার মতো আসতেছে, মানুষের শেপ হয়ে যায়, আবার একটা আপনার বামন টাইপের হয়ে যায়, এরকম করে আসে ওনার কাছে আসতে থাকে। এবং উনি যখন নাকি ওনার হাজবেন্ডকে ডাকতে চায় তখন নাকি ওনাকে ভয় দেখায়, হ্যাঁ না করে, মানে না করতেছে ডাকতে। তো এই পর্যায়ে উনি যখন নাকি জোরে ডাক দিতে গেছে তখন নাকি ওনাকে মারতে গেছে, এবং পরবর্তীতে ওনার কাছে যে চলে আসছে এরপর থেকে আর ওনার সেন্সটা নাই আসলে কি হয়েছে। তো ও পরবর্তীতে উনি যখন ওই জন্য হাজবেন্ড ওনাকে সেন্স আনে, দোয়া টোয়া করে এবং এসে, তো ওইখানে এরকম হচ্ছে আর কি, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে বাসাটাতে। ওনারা এখনো চিন্তা করছে যে কি করবে, এটা মানে হয়তো কোনো সমাধান এখনো পায়নি, বাট করবে। সো এইটা হচ্ছে ওই বাসার কাহিনী রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আমাদের প্রথম ঘটনাটা শুনলাম এবং একটা বাসা নিয়ে, এবং এই বাসাটা যদি আপনার বাসা হিসেবে কল্পনা করেন তাহলে জিনিসটা আসলে খুব ভয়ঙ্কর লাগার কথা। তো যাই হোক, অভিজিৎ গোস্বামী আমাদের সাথে আছেন এবং বলেছেন যে রাসেল ভাই এটা সত্য ঘটনা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রানা, এবং লিখেছেন আই লাভ ভূত এফএম, আই লাভ ইউ রাসেল ভাই। এমআই মুন্না আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে অল টাইম ভূত এফএম এর সাথে আছেন। মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন ফ্রম সাউথ আফ্রিকা, এবং আমাদের সঙ্গে আছেন তপন তাসমিন, এবং তিনি বলছেন যে বাবু ভাই আজকে আছেন, সুতরাং তিনি অনেক হ্যাপি সেই কারণে। তো যারা আমাদের সঙ্গে থাকতে চান তারা থাকুন, এবং আমাদের আরো অনেক ঘটনা রয়েছে, এবং আপনার ভাইকে কাছে আমরা ফিরে আসবো। জাস্ট তার একটা ছোট্ট বিরতি নিতে হবে, এবং বিরতির পরেই ফিরে আসবো। খুবই ছোট্ট একটা বিরতি, বিরতির সময়টা আমাদের সঙ্গে থাকবেন আশা করি, এবং ফিরে আসছি আপনার ভাইকে নিয়ে। সেই পর্যন্ত আমরা মনে করবো যে আমি ভাববো যে আপনারা অন্য কোথাও যাবেন না। যাই হোক, স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Booth FM, the night comes alive with Gramophone. FM official. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম, আমি রাসেল আছি সাথে। আমরা এপিসোড গুনি না, কিন্তু যারা গুনছেন তারা অনেকেই বলছেন যে 500 এপিসোড। তো এই লম্বা সময় যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেকটা সময় জুড়ে গ্রামীণফোন আমাদের সঙ্গে আছেন, গ্রামীণফোনকে অনেক 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 ধন্যবাদ। তো আমরা চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে, এবং তার প্রথম ঘটনাটি আমরা শুনে আসবো। চলুন চলে যাই আফনান ভাইয়ের কাছে সরাসরি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা আমাদের কুমারখালীর ঘটনা, কুষ্টিয়া জেলার কুমারখালী অঞ্চলের ঘটনা। তো এই ঘটনাটি ঘটেছিল, যিনি যার সাথে ঘটেছিল উনি পেশায় একজন মুচি ছিলেন আর কি, কবলার যাকে আমরা বলি। উনি বেসিক্যালি যে কাজটা করতেন, উনি সকালবেলা ট্রেনে প্রথমে পোড়াদা স্টেশনে চলে আসতেন। আচ্ছা, তারপর ওইখান থেকে যে বিশেষ করে দর্শনা খুলনা থেকে যে ট্রেনগুলো আবার ঢাকার দিকে যেত বা ঈশ্বরদীর দিকে যেত বা রাজশাহী পার্বতীপুরের দিকে যেত, ওই ট্রেনগুলোতে ওখান থেকে উঠতেন, এবং ট্রেনের মধ্যে যে অনেকে জুতো পালিশ টালিশ করার যে কাজগুলো থাকে আর কি, আমরা এখনো দেখি ট্রেনে উঠলে এরকম লোকাল ট্রেনগুলোতে এরকম দেখা যায়। উনি বেসিক্যালি ওই কাজটাই করতেন আর কি। তো আবার সন্ধ্যার দিকে ফিরতি ট্রেনে আবার পোড়াদা চলে আসতেন, ওখান থেকে আবার মানে কুষ্টি আসার জন্য রাতের একটা ট্রেন থাকতো, সেটাতে উনি কুমারখালী আবার নেমে যেতেন। আচ্ছা, তো এভাবেই ওনার দিনটা চলতো আর কি। একদিন কোন একটা কারণে মানে উনি যে ট্রেনটাতে পোড়াদা আবার সন্ধ্যার দিকে ব্যাক করে আসবেন, সেটা আসতে একটু দেরি হয়ে যায়, এবং হওয়ার ফলে যেটা হয় সেটা হলো শেষ যে ট্রেনটা মানে কুমারখালীর ওই দিক থেকে, বিশেষ করে যে ওই ট্রেনটা গলন্দ ঘাট পর্যন্ত আসতো আর কি, তো ওই ট্রেনটা আবার ছেড়ে দিয়েছিল, যার ফলে উনি ট্রেনটা মিস করেন। ফিরতি আর কোনো ট্রেন ছিল না কুমারখালী আসার জন্য, তো উনি সিদ্ধান্ত নেন যে রাতের বেলা উনি স্টেশনেই থাকবেন। রাতের বেলা যখন উনি স্টেশনে ঘুমিয়ে পড়লেন, ওই দিনটা ছিল আবার রাসেল ভাই মানে শীতের রাত ছিল আবার ওই সময়, এমনিতে লোকজন শীতের প্রকোপটা একটু বেশি হওয়ার কারণে স্টেশনে মানে লোকজন একটু কমই ছিল, এর ফলে উনি মোটামুটি বলা যায় যে উনি একাই ছিল প্রায়। আর ওই জায়গাটা তো পোড়াদা স্টেশনটা এখনো বেশ একটু ব্যস্ত হলেও বেশ নির্জনই বলা যায় ওই জায়গাটাকে। তো যাই হোক, তো উনি যখন গভীর রাত হয়ে যায়, গভীর রাতে হঠাৎ উনি মানে খেয়াল করলেন যে কেউ ওনাকে ডাকছে। ওনার নাম ছিল রাসেল ভাই যে নিতাই মুচি, ওনার নামটা আর কি নিতাই ছিল, তবে নিতাই মুচি বলে ডাকতো আর কি। আচ্ছা, ওই নামে উনি পরিচিত ছিলেন ওনার এলাকায়। তো তো তার নাম ধরে ডাকছেন। চিন্তা করেন কি ব্যাপার, এত রাত্রে আমার এখানে নাম ধরে কে ডাকে, নাম তো পরিচিত কারো থাকার কথা না এত রাত্রে এখানে। তো নাম ধরে ডাকার পর উনি দেখি একটু অবাক হন যে বেশ সবাই লিকলিকে লম্বা দেহি আর কি। হ্যাঁ, উনি কাউকে তাদেরকে চেনেন না। 2-3 জন আসছে, আশা করে বলতেছে যে আমাদের একটা স্যান্ডেল বানাই দিতে হবে, চলো আমাদের সাথে চলো। যাই বলে আমি তো তোমাদেরকে চিনি না। বলে না, আমরা তোমাকে চিনি, আমাদের সাথে চলো, আমাদের বাসায় পাশেই, সকাল হওয়ার আগে তুমি চলে আসবে, তোমাকে ভালো তোমার যে পারিশ্রমিক হয় সেটা দিয়ে দিব। তো নিতাই মুচি চিন্তা করলেন যেহেতু রাত, তারপরে বাড়িতে যেতে পারলাম না, আর শীতের কারণে ট্রেনে যাত্রীও একটু কম ছিল, যার ফলে খুব একটা বেশি আর কি কামাই রোজগার হয় না, মনে করে রাতের বেলা যদি একটা কাজটা করতে পারি তো আমার জন্য ভালো। তো উনি তাদের সাথে যাচ্ছেন। রাসেল ভাই
রেল লাইন পার হয়ে মানে পাশ দিয়ে দেখা যাচ্ছে একটু মাঠের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন উনি যতটুকু মানে এমনি কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না ওই সময়, তারপর উনি যতটুকু জানেন আর কি যে ওই পাশে কোনো গ্রাম অঞ্চল বা কিছুই নাই, ওখানে একদম বিরান ভূমি বা শ্মশান টাশন নদী এরকম আছে এই মর্মে উনি জানেন। তখন জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে সামনেই আমাদের বাড়ি, চলো। তো যাই হোক, বেশ অনেক দূর হাঁটার পর একটা জায়গায় এসে বলে যে এইখানে বসে একটা গাছের নিচে এসে বসলেন, বললো যে ঘরে নেওয়া যাবে না, তোমাকে এখানেই কাজ করতে হবে। বলে ঠিক আছে, কাজ আমি করছি, তাহলে এই আমার কাজের জন্য স্যান্ডেল যে বানাবো তার জন্য কিছু তো ম্যাটেরিয়ালস প্রয়োজন, চামড়া প্রয়োজন, সোল প্রয়োজন। তো যাই হোক, ওরা যে কাজটা করেছিল ভাই যে কিছু চামড়া এনে দেয়। আচ্ছা, এখন চামড়া এনে দেওয়ার পরে রাসেল ভাই উনি তো সে যেহেতু মুচি ছিল, মোটামুটি গরু ছাগল সব ধরনের চামড়া সম্পর্কে তার একটা ভালো ধারণা আইডিয়া ছিল একটা। ওই চামড়াটা হাতে পাওয়ার পরে মনে হচ্ছিল যে এটা গরু ছাগল বা মহিষ কোনো কিছুরই চামড়া না, এটা ভিন্ন কোনো কিছুর চামড়া, এবং এই চামড়াটা বেশ পোড়া মনে হচ্ছে পুরানো হয়েছে বা এই টাইপের চামড়া। তখন বলে যে এই চামড়া দিয়ে তো স্যান্ডেল হয় না, বলে যেভাবে হয় তুমি করো, এটা দিয়ে বানাতে হবে। তখন এরকম বেশ অনেকগুলো চামড়া এনে দিয়েছে তাকে, একটা না বেশ অনেকগুলো চামড়া এনেছে, বলছে এটা দিয়ে বানাতে হবে। তখন সে তার কাজ শুরু করে। আচ্ছা, তো কাজ শুরু করার পরে তারা বলেছিল যে ভোর হওয়ার আগেই আবার তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। এখন রাসেল ভাই উনি কাজ কাজ করতে তার খুব ঘুম আসছে, উনি ঘুমিয়েও পড়ছেন। ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে উনি অনেকক্ষণ ঘুমিয়েছেন, আবার কাজ শুরু করছেন, কেউ ওনাকে ডাকছেও না, দেখছে যে না সকাল হয় নাই, রাতি আছে, উনি কাজ করেই যাচ্ছেন করতে করতে আবার উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আবার উনি ঘুমিয়ে পড়ছেন। এইরকম রাসেল ভাই ওনার বর্ণনা অনুযায়ী উনি প্রায় 5 বার ঘুমিয়ে পড়েছিলেন, এবং 5 বারে দীর্ঘ সময় ঘুমানোর পরও সকাল হয়নি। উনি চিন্তা করেন হয়তো বা এমনিতেই হয় না, শীতের রাত তো একটু দীর্ঘই হয়, এই কারণে হয়তো বা মানে ওরকম তার কাছে মনে হচ্ছে। ভাই স্যান্ডেল বানানো শেষ। এখন স্যান্ডেল বানানোর সময় আরেকটা বিষয়, সেটা হলো সে ওখানে কিছু এমন ধরনের কিছু গন্ধ পাচ্ছিল, মনে হচ্ছে যে কাঁচা মাংস পোড়ালে যে ধরনের গন্ধ হয় ঠিক এই ধরনের উনি কিছু গন্ধ পাচ্ছিলেন। কিন্তু তারপরে সে ওই বিষয়টা আসলে ওইভাবে গায়ে লাগায়নি আর কি, ওইভাবে উনি বুঝতেও পারেন নাই। ভোর হওয়ার আগেই ওই লোকগুলো আসে যারা তাকে নিয়ে আসে, তখন তারা স্যান্ডেলগুলো দেখে বলে যে না মোটামুটি স্যান্ডেল হয়েছে, তো ঠিক আছে চলো তোমাকে স্টেশনে দিয়ে আসি। তো নিতাই মুচি আর কিছু প্রশ্ন করলো না যে কার জন্য কি স্যান্ডেল। আর স্যান্ডেলগুলো আসলে সবগুলো ছিল অনেক বড় বড় সাইজের এবং সবগুলো একই মাপের স্যান্ডেল। তো এগুলো নিয়েও সে ওইভাবে কোনো প্রশ্ন করে নাই, সে একটু ঘাবড়ে গিয়েছিল বিভিন্ন কারণে, কারণ একটা নির্জন জায়গায় বসে সে এই কাজগুলো করছে, তাই বিভিন্ন কারণে সে ভয় পেয়ে কোনো প্রশ্ন করেনি। আসলে যখন ওই পুরাতাই আবার তাকে নিয়ে আসা হয়, তখন ওই 3 জন লোক ওকে একটা স্বর্ণের একটা টুকরো দিয়েছিল। তো সে যে পরিশ্রম করছো এই জন্য তোমাকে এই জিনিসটা দিলাম, তো তুমি এই যে আজকে রাত্রে এখানে আসছিল এটা বানাইলা বা এই স্বর্ণের জিনিসটা দিলাম, তুমি কাউকে বলো না এই কথা। তো যাই হোক সে বলছে ঠিক আছে বলবো না, বললে তো সমস্যা, স্বর্ণের এই জিনিসটা আমার কাছে আছে, লোকে জানলে চুরি করার চেষ্টা করো, আমি বিপদে পড়বো, বললে তারা ঝামেলা হবে। সেটাই তো ওই চিন্তা করে ঠিক আছে আমি কাউকে বলবো না। আসলে সকালে যে ট্রেনটা আসছিল কুমারখালী যাওয়ার জন্য উঠে পড়ে মনে করলেন যে ভালো, এটা একটা ইনকাম হয়েছে, আজকে আর অন্য কাজ করবো না, তাই বাড়িতে একটু ঘুমাই। সকাল হওয়ার পর রাসেল ভাই উনি বেশ কিছু বিষয় খেয়াল করেন, সেটা হলো ঠিক ভোরে মানে রাত্রে যখন উনি ঘুমাতে গিয়েছিলেন এই পুরাদা স্টেশনে, তখন ওই সময়ের আশেপাশে যে এনভায়রনমেন্টটা ছিল, যে ছোটখাটো কিছু স্থাপনা ছিল, উনি দেখছেন যে সকালবেলা ওই ধরনের কোন স্থাপনা উনি দেখছেন না। আচ্ছা, তো কি ব্যাপার, রাতারাতি কি হয়ে গেল, জিনিসগুলো চেঞ্জ হয়ে গেল, এখানে নতুন নতুন আরো কিছু বিষয় দেখছি, ওনার কাছে বিষয়টা একটু খটকা লাগলো। দেখুন রাসেল ভাই উনি ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার পরে উনি যাচ্ছেন, বেশ উনি দেখলেন যে আশেপাশে বেশ অনেক গাছ, বেশ বড় বড় গাছ আছে রাস্তার দুধারে। উনি চিন্তা করলেন গতকালকে তো সব গাছ দেখলাম না, আজকে গাছ আসলো কোথেকে। উনি যখন রাসেল ভাই ওনার কুমারখালী গিয়ে নেমেছেন, তখন দেখে যে ওখানেও অনেক পরিবর্তন, রাস্তায় বেশ নতুন নতুন অনেক স্থাপনা হয়েছে, আশেপাশে অনেক গ্রামে বেশ কি হয়েছে। তো উনি রাসেল ভাই ওই রেল লাইনের একটু পাশেই ওই রেলের কিছু পরিত্যক্ত জায়গা থাকে, উনি যত গরিব মানুষ ছিলেন ওই রেলের পরিত্যক্ত জায়গায় উনি তো ছোট্ট কুটির বানিয়ে ওনার ফ্যামিলি নিয়ে থাকতেন। তো গিয়ে দেখে ওনার ঘরের অবস্থাও খুব খারাপ, মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে ঘর কোনো মেরামত করা হয় না। তুমি যখন রাসেল ভাই বাড়িতে গিয়েছে, যেহেতু সকাল সকাল ছিল, লোকজন একটু রাস্তাঘাটে কম, বাড়িতে যাওয়ার পরে মানে দেখে যে ওনার স্ত্রীর মানে চেহারা একটা বয়সের ছাপ চলে আসছে কিছু, এবং ওনার যে সন্ততি ছিল তারাও বেশ বড় হয়ে গেছে। উনি আরো অবাক হন, এটা কিভাবে সম্ভব, ওনার সাথে কি হচ্ছে এইসব, এটা উনি কি দেখছেন, উনি ঠিক দেখছেন না অন্য কথা উনি চলে আসছেন, স্বপ্নের মতো লাগছে সবকিছু। তখন ওনার স্ত্রী তাকে দেখেই খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন, বলে এতদিন তুমি কোথায় ছিলা? বলে এতদিন কোথায়, আমি তো কালকেই গেলাম। বলে না, প্রায় 5 বছর তুমি ছিল না। এটা শুনে উনি খুবই অবাক হন যে 5টা বছর, অদ্ভুত ব্যাপার এটা। এবং উনি যখন বাইরে বের হয়েছেন সবার কাছে, মানে উনি যখন আসেন সব চারদিকে খবর হয়ে গেছে যে নিতাই মুচি ফিরে আসছে 5 বছর পর। তো অনেকে আসে যে কি ব্যাপার, 5 বছর কোথায় ছিলাম? বলে যে কোথায় ছিলাম, আমি তো কালকেই গেলাম এখান থেকে। এবং 5 বছরের পরে যে চেঞ্জ গুলো আসার দরকার মানুষের চেহারায়, সেই চেঞ্জটা কিন্তু নিতাই মুচির চেহারায় আসে নাই, কিন্তু আশেপাশে যারা ছিল তাদের সবার ওরকম একটা পরিবর্তন আসছে। তো এটা উনি দেখে চিন্তা করে আসলেই তো যে 5টা বছর আমি কোথায় ছিলাম,
তখন উনি এটা চিন্তা করে। যাই হোক, তারপরও উনি চিন্তা করে হয়তো বা ওই রাত্রে উনি এমন জায়গায় চলে গিয়েছিলেন এই সময়ের মধ্যে 5টা বছর চলে গেছে, হতে পারে। তো উনি যেহেতু বিষয়টা বলা নিষেধ ছিল, উনি কাউকে বলেন না। রাসূল ভাই ওনার অভাবের তাড়নায় একটা সময় উনি ওই স্বর্ণের বারটা একটা দোকানে বিক্রি করতে গিয়েছিলেন। তো বিক্রি করতে যাওয়ার পরে সবাই সন্দেহ করে যে এটা এই গরিব মানুষ এটা কোথায় পেল, নিশ্চয়ই হয়তো কোথা থেকে সে চুরি করে এনেছে, যেহেতু 5 বছর ছিল না, হয়তো কোথাও গিয়ে চুরি ডাকাতি করেছে হয়তো, এটা তারা সন্দেহ করে। তো ওটা কেনার মানে কিনবে বলে একটা স্বর্ণকারের দোকানদার বলে কিছুক্ষণ বসিয়ে রেখে বেশ কয়েকজন লোককে খবর দেয়। তখন তারা সবাই আসে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর গ্রামের মেম্বারের কাছে নিয়ে যাওয়া হয়, তারা জিজ্ঞাসাবাদ করে, কিন্তু উনি বলতে চায় না, বলে এটা আমি কুড়িয়ে পেয়েছি। যখন তার কথায় অসংলগ্নতা পাওয়া যায়, তখন একটা পর্যায়ে যখন তাকে খুবই প্রেশার ক্রিয়েট করা হয়, তখন উনি এই সত্য ঘটনাটা বলে দেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আচ্ছা, তো আমি এটাই হয়ে পেয়েছি। তখন সবাই কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ বলে না এটা একটা চাপাবাজি, এরকম বলে। কারণ এটা কিভাবে সম্ভব, এক রাতে 5 বছর হয়ে গেল, খুব একটা অদ্ভুত ব্যাপার ছিল সেটা। তো যাই হোক রাসেল ভাই এই যে ঘটনাটা বলে দিলেন, এরপর থেকে ওনার ফ্যামিলিতে কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে এরপর থেকে ওনাদের ছেলেটা ছিল, তো ছেলে মানে প্রতি রাত্রে হঠাৎ সে তার বাবা মাকে বলতো যে কে যেন বাইরের থেকে, ওই ছেলের নাম ছিল রাসেল ভাই, আমার নামটা ঠিক মনে নাই আর কি, আমার নামটা বলেছিল আর কি, আমার নামটা মনে নেই, তো ওর নাম ধরে ডাকতো। আচ্ছা, তখন ওর বাবাকে বলতো বাবা দেখো আমার নাম ধরে কে যেন ডাকতেছে, কিন্তু বাড়ির লোকজন কিন্তু কেউ ডাকতে শুনতো না। তখন বাইরে বের হয়ে কাউকে দেখা যেত না, এরকম রাসেল ভাই প্রতিদিন এইভাবে নাকি ডাকতো। তো একদিন রাসেল ভাই সকালবেলা মানে দেখে যে ছেলের ঘরে, মানে যদি একটা গরিব মানুষ তো একই ঘরে থাকতো, পাশে ছোট্ট একটা তার ছেলে মেয়ে থাকতো, তো দেখে যে ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন চিন্তা করে হয়তো বা বের হয়েছে, সকালে কোনো কাজে বের হয়েছে। তো রাসেল ভাই কিছুক্ষণের মধ্যে খবর আসে রেলে একটি ছেলের মানে কাটা লাশ পড়ে আছে। আচ্ছা, তখন নিতাই মুচি গিয়ে দেখে ওটা তার ছেলের লাশ। এখন রাতের বেলা সে বের হয়ে গিয়েছিল, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার হলো যে দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ ছিল। তাহলে কিভাবে বাইরে গেল, এটাই ছিল রাসেল ভাই কথা। তো যাই হোক রাসেল ভাই তার ছেলেটা মারা গেল। এরপরে তার যে মেয়ে ছিল, একটা ছোট যে মেয়ে ছিল আর কি, ওনার ছেলের যে ছোট মেয়ে, তো সেই মেয়ের মধ্যে হঠাৎ করে কিছু পাগলামি ভাব শুরু হয়ে গেল, যে সে শুধু বলে যে আমি পানিতে নামবো, খালি এই কথা বলে আমি পানিতে নামবো, এবং তাকে সে মানে সুযোগ পেলে সে শুধু পুকুরে গিয়ে সাঁতার কাটতে চায়। এরকম হঠাৎ এই ধরনের একটা অদ্ভুত পাগলামি ওই মেয়ের মধ্যে পেয়ে বসে, তাকে কিছুতেই ধরে রাখা যায় না। রাসেল ভাই এই ঘটনা যখন ওই ছেলের মৃত্যুর মাত্র 5-7 দিনের মাথায় যখন মেয়ের ওই পাগলামির মানে এই জিনিসটা ধরা পড়লো, এই পাগলামি ধরার মোটামুটি 4-5 দিনের মাথায় হঠাৎ একদিন ওই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে পুকুরে ওই মেয়েটার লাশ উদ্ধার হয়। আচ্ছা, এখন কিভাবে কি দেখেছিল, কেন ওরকম পাগল হয়ে গিয়েছিল, এটা আসলে ওইভাবে কেউ ধরতে পারে না। অনেকে বলছে এটা জিনের কারসাজি, জিন হয়তো বা ধরে মেরে ফেলেছে, এরকম হতে পারে। তো রাসেল ভাই তখন ওনার নিজের 2 সন্তানকে সে যখন হারিয়ে ফেলে, তখন সে চিন্তা করে যে এখানে থাকবো না। ঘটনাটা রাসেল ভাই প্রায় 1989 সালের দিকের ঘটনা। তো যখন উনি চিন্তা করে তার স্ত্রীকে নিয়ে উনি চলে যাবেন, তো কোথায় যাবেন উনি কাউকে বলে যান নাই। তো আমাকে যিনি গল্পটা বলেছিলেন আমার এক ছোট ভাই আর কি, নাম হলো সাজ্জাদ, ওর বাড়ি কুমারখালীতে। তো সে বলেছিল যে ওর এলাকার কোনো একজন লোক 2012 সালের দিকে এই কমলাপুর রেল স্টেশনের কাছে নিতাই মুচিকে দেখেছে। এরপরে নিতাই মুচি আসলে এখনো জীবিত আছে কি নাই এই বিষয়ে আমরা কিছু জানি না রাসেল ভাই। রাসেল ভাই এক রাত্রে 5 বছর অতিবাহিত হয়ে যাওয়া, খুব এটা আসলে খুব আমার কাছে অদ্ভুত লেগেছে বিষয়টা আর কি। থ্যাংক ইউ রাসেল ভাই, এটাই ছিল আমার ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করি যে এরকম অসংখ্য ঘটনা ছড়িয়ে আছে আপনাদের অনেকের মাঝে, এবং অনেকেই ঘটনাটার প্রশংসা করেছেন, বাবু ভাইয়ের ঘটনাটার প্রশংসা করেছেন, আফনান ভাইয়ের ঘটনাটার প্রশংসা করেছেন, এবং অনেকেই এখনো পর্যন্ত লিখে যাচ্ছেন সে সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা মুহূর্ত মন উজাড় করে শুনছেন আমাদের ঘটনাগুলো। তো আমি সেই মেসেজগুলো নিয়ে একটু পরেই ফিরে আসবো এবং বাবু ভাইয়ের কাছ থেকে আরো একটা ঘটনা শুনবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এবং কোথাও যাবেন না, কারণ ছোট্ট আসলেই ছোট একটা বিরতি। ফিরে আসছি আবার। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং এখনো পর্যন্ত আফনান ভাইয়ের ঘটনাটার প্রশংসা আসছে। আমি বলেছিলাম যে আজকের এপিসোডটি এই 2জন মানুষের কারণে অনেক স্পেশাল হতে যাচ্ছে, এবং সেইটা দেখছি হচ্ছেও। এবং আমাকে মেহেদী হাসান সানি অনেকবার জিজ্ঞেস করেছেন কেমন আছেন ভাই। আমি ভালো আছি এবং সবসময় ভালোর দলে। আশা করছি আপনিও ভালো আছেন। আব্দুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আফনান ভাইয়ের ঘটনাটা খুব রহস্যময়। আমাদের সাথে আছেন এমডি আবির শিকদার, এবং অনেক ভয় লাগছে তার কাছে। আপনাদের যে সমস্ত কমেন্ট করছেন সেই কমেন্টগুলো নিয়ে আবারও ফিরে আসবো। আমি চলে যাচ্ছি আবারও আহমেদ বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের কাছে তার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনে আসবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা আমাকে বলেছে স্বর্ণা। এটা হচ্ছে তার কলেজ লাইফের কাহিনী আর কি, এসএসসি তে যখন পাস করেছে আর কি, ওই সময় আর কি, জি ফ্রেশ কলেজ গার্ল ছিল সে তখন। যাক, এটা হচ্ছে
ওই সময়টা তাদের নানা বাড়িতে একটা অনুষ্ঠান হয়, এটা হচ্ছে একজনের মৃত্যুবার্ষিকী, তাদের একটা মানে মামা হয়, বড় মামা, কি তার এক মৃত্যুবার্ষিকী ছিল ওখানে। তো ফ্যামিলির সবাই ওখানে যায় গ্রামে। তো যাওয়ার পরে গ্রামের বাড়ি তো মনে করেন যে একটু স্ক্যাটার্ড টাইপের হয়, বিভিন্ন ঘর আছে, তারপর কাচারি ঘর টাইপের একটা এরকম ঘর থাকে দূরে। তো যেটা হয় রাতের বেলা ওরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করে আর কি। আচ্ছা। গ্রামের কিছু আত্মীয় স্বজন সবাই মিলে কাহিনী বলে। তো এই কাহিনী বলতে বলতে ওদের এক নানির কাহিনী বলে যে সে বেশ বয়স্ক, আর তার লাইফে সে নাকি কখনো বিয়ে হয়নি আর কি, এরকম। আচ্ছা আচ্ছা। মানে উনি ওভাবেই আর কি বয়স হয়ে গেছে আর কি, বুড়ি হয়ে গেছে, সময় বিয়ে হয়নি। কারণটা হচ্ছে ওনার ইয়াং কাল থেকে উনি পজেস ছিল আর কি। আচ্ছা। এবং ওনার পজেশনটা খুব অন্য লেভেলের। যখন ওনার পজেশন হয় উনি নাকি অনেক উদ্ভট কার্যক্রম করেন। দেখা যাচ্ছে যে উনাকে বিভিন্ন সময় দেখা যায়, হ্যাঁ, ঘরের মধ্যে উনি আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আরেকজনের বাসায় বসে আছে, মানে কাছাকাছি জায়গায়, মানে প্রেজেন্স ইন ডিফারেন্ট লোকেশনস এট দ্য সেম টাইম, মানুষ বুঝতে পারে না। আবার দেখা যাচ্ছে যে কারো বাসায় বসেছিল, পরে যে দেখে উনি ঘুমায় আছেন। তো হ্যাঁ, মানে একজন মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে, তো একই সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো এরকম ব্যাপার স্যাপার। আবার উনি দেখা যাচ্ছে কেউ সুপারি চাচ্ছে, উনি হাত খুলে সুপারি দিয়ে দিচ্ছে, এরকম। আর মাঝে মাঝে উনাকে মানে যখন পজেস করে ধরে, তখন নাকি উনি এরকম মুখ টুক দিয়ে ফেনা উঠে যায় এবং মানে গড়গড় করতে থাকে, তখন ওনার আশেপাশে কেউ থাকে না। এবং এরকম অনেক মানে কাহিনী আছে যে দেখা যাচ্ছে ওনার পজিশনের সময় কেউ গেছে এরকম মানে ওনাকে ধরতে বা কিছু, উনি দেখা গেছে উঠে একটা চড় দিছে এবং ওই চড়ের জন্য সেই মানুষের ঘাড়ের এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, এরকম মানে এত জোরে মারছে, থিংস লাইক দ্যাট। তো ওই নানির বিভিন্ন কাহিনী আর কি, এবং তার ছোটকাল থেকে পজিশনের পর থেকে কিভাবে হয়েছে এগুলো কাহিনী বলতো। যে ওনার মধ্যে এমন ভাব চলে আসছিল যে উনি দেখা গেছে যে মানে ওনার দৃষ্টিটাও খুব হয়ে গেছিল আর কি, কিন টাইপের একটা দৃষ্টি ছিল। তো ওনাকে অনেকে এড়ায় চলতো আর কি ওখান থেকে। মানে অনেক সময় যে একটা আছে না কথাটা বলে যে ডাইনি ডাইনি ভাব চলে আসে, কাইন্ড অফ লাইক থিংস, এরকম ধরনের একটা ব্যাপার। তো এর জন্য অনেকে ওটাকে মনে করেন যে মানে ওনাকে এড়ায় চলতো। এই কাহিনীটা বলতে বলতে তো ওর মধ্যে না ব্যাপারটাতে খুব প্রভাব পড়ে গেছে ভাই। আচ্ছা। প্রভাব পড়ে বলতে মানে সে এগুলো শুনতে শুনতে মানে ওর মানে কিছুটা ভিজুয়ালাইজ করা শুরু করে ওই নানির ব্যাপার স্যাপার। যদিও নানি ওই আড্ডার মধ্যে ছিল না, যে নানির কথা বলতেছে তারা, মানে এক নানির বোন নানি আর কি হয় সম্পর্কে এরকম। তো ওর মধ্যে প্রভাব পড়ে এবং ও অনেকটা চিন্তা করতে থাকে, বলে এই বাড়ি মানে এই উঠানের মধ্যে দিয়ে চলাফেরা করছে, এই করছে। তো উনি এখানে ছিল না, উনি ছিল আরেক বাড়িতে, উনি আজকে এই অনুষ্ঠান উপলক্ষে এখানে আসে, এই বাড়িতেই আছে। তো শুনে ওর মধ্যে বেশ প্রভাব পড়ে। এখন এই প্রভাবটা হচ্ছে কি রাসেল ভাই, এটা আই উড সে মানুষকে কিন্তু কয়েক সময় মানে জিন পজেস করার জন্য কয়েকটা সময় দরকার তাদের। একটা হচ্ছে মানুষ যখন খুব ভয় পেয়ে যায় তখন তাকে পজেস করে, মানুষ যখন রেগে থাকে তখন পজেস করে, হ্যাঁ, এবং মানুষের কোনো কিছুর প্রতি যদি খুব মানুষ অবসেসড হয়ে যায় তখনও মানুষকে পজেস করে দিয়ে। সো যত সম্ভব ওর ভয়ের সময়টাই কিছু একটা মানে কিছু একটা করছিল ওর মধ্যে, আনমনা হয়ে যায়। যাই হোক, ওকে রাতের বেলা ওদেরকে থাকতে দেওয়া হয় যে ঘরটাতে, সেটা হচ্ছে ওদের মূল যে বাড়ির মধ্যে সব কার্যক্রম পরিচালিত হয় সেটা না, একটু দূরে আরেকটা গেস্ট রুমের, গেস্ট হাউস টাইপের আর কি। এরকম দুইটা রুম, বাথরুম টাথরুম করা, বারান্দা টারান্দা আছে, বাট ওই মানে ছাদটা হচ্ছে টিনের ওই বাসা, এরকম একটা জায়গায় তো থাকতে দেওয়া হয়। এবং শীতকাল, তো ও যে ওখানে আছে, স্বর্ণাদি আছে, তার সাথে স্বর্ণার এক আত্মীয় আর কি, সেটাও আর কি আপনার ওই খালা টাইপের আর কি, ওনাকে দেওয়া হয়, দিয়ে বলে যে তোমরা এখানে থাকো না। আচ্ছা, ওই রুমের মধ্যে ও থাকতেছে। তো যখন থাকতেছে বলছে শীতকাল, বেশ ঠান্ডা পড়ছে চারিদিকে, মানে মানে এমন শীতটা ছিল দাঁতে দাঁত বাড়ি খাওয়ার মতো শীত, প্রচন্ড। খাওয়ার পর কাঁপতে কাঁপতে তারা যে লেপের নিচে ঢুকছে। এখন ঢোকার পর এক সময় ওই খালা, হ্যাঁ, বলতেছে মানে তুমি ঘুমায় যাও, এসে সাবধানে কিছু হলে আমাকে ডেকো, হ্যাঁ। আর বাথরুমটা হচ্ছে এই রুম থেকে বের হয়ে তুমি বারান্দা দিয়ে হেঁটে যেতে হবে, শেষ মাথা হচ্ছে বাথরুম, হ্যাঁ, ওখানে বাথরুম রান্না করে, বাথরুম গোসলখানা আর কি। তো বলছে তুমি ডাক দিবা, এরকম একা একা যেও না, উঠো না। তো বলছে কেন একা একা গেলে কি হয়? বলে গ্রামের বাড়ি, এটা ঠিক না, যদিও তোমার বারান্দা লক করা, তুমি আমি দুজনই এটার ভিতরে, এখানে আর কেউ নাই, তবুও তুমি উঠো না আর কি, এটা ঠিক না, তুমি উঠো না, তুমি আমাকে ডেকো, এরকম বলে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, বলে করছে। তো এক সময় ও শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে যে কি ব্যাপারটা, এবং ওর ওই গ্রামের বাড়ির বিভিন্ন জিনিস থেকে একটু মিস্টেরিয়াস লাগতে থাকে ওর কাছে। কারণ ও বলছে যে ওখানে রাতের বেলা কারেন্ট চলে যেত, মানে ইভেন তো দেখা যাচ্ছে বিদ্যুতের ব্যবহার তেমন নাই, কিন্তু কারেন্ট থাকতো না। বলছে রাতের বেলা অন্ধকার হয়ে আছে, মাথার কাছে হ্যারিকেন দেওয়া আছে, মোমবাতি দেওয়া আছে। তো শুয়ে শুয়ে ভাবতেছে, এই ভাবনার মধ্যে তার কাছে ওই নারীর জিনিসগুলো মনে আসছে। এবং আমার কাছে যেটা মনে হয় ওই যে এইসব ব্যাপার স্যাপার আর কি, তার ভেতরে কোনো পজিশনের ব্যাপার তখন আসে আর কি, ওই টাইমটা কাজ করে। তো ওইটাতে না ও অনেকটা চিন্তা করতে করতে ভয় লাগা শুরু করে, এবং যখন নাকি ও প্রায় চিন্তা করতে করতে অনেকটা মানে ঝিমুনি টাইপের এসে পড়ছে, তো তখন ও শুনতে পায় যে উপরে যে ছাদটা, ছাদের মধ্যে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, লাইক কোনো ধারালো কিছু দিয়ে, বা একটা বেড়াল বা কিছু যদি মানে আঁচড় কাটতে থাকে, মানে কটকট একটা সাউন্ড হয় ছাদের মধ্যে।
তো একবার চিন্তা করে যে ছাদের উপরে কিভাবে হইতেছে, তখন একবার ভাবে যে উপরে অনেক গাছ আছে, গাছের পাতা টাতা কিছু পড়ে হয়তো শস্য পড়ে যাচ্ছে। আচ্ছা, এই চিন্তা করে সে একটু নিজেকে আশ্বস্ত করে, কেন সে তো অ্যাকচুয়ালি শহরের মেয়ে, অনেক লজিক্যাল জিনিসও চিন্তা করে, বাট ভয় ঠিকই সে পায়। তো ও দেখে যে এরপরে শব্দটা আরো লাউড হচ্ছে, হ্যাঁ মানে কড়কড় শব্দটা, এবং মানে মনে হচ্ছে না গাছের, মানে হঠাৎ করে কিছুটা পাড়া টাড়া দিলে যেমন ট্যাপ ট্যাপ করে মানে টিমটা টেপে যায়, কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তখন ওইভাবে কড়কড় সাউন্ড হচ্ছে। তো ও তখন খালাকে ডাকতে থাকে, দেখে যে খালাকে সে ডাকতেছে ঠিকই, কিন্তু খালার কোনো হুঁশই নেই, অ্যাজ ইফ লাইক সে মানে বেহুশ। সে ডাকতেছে, তাকে উঠি না, তখন সে কি করে চুপচাপ লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। এই সময় সে ওই দরজার মধ্যে শুনে যে টক 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 করে নক করতেছে কেউ, তাদের যে রুমের দরজাটা সেটার মধ্যে নক করতেছে। এবং ওই সময়কার দরজা হচ্ছে আপনার, ও যেটা বলছে যে এই হুড়কো দেওয়া দরজা, ইটস নট লাইক খুব অ্যাডভান্স যে দৌড়, সেটা না। আচ্ছা, মানে কাঠের দরজা, মানে বেশ র কাঠকেই কেটে কেটে বানানো এবং হুড়কো লাগানো আর কি। তো ঠেলা মারলে আর কি কিছুটা একটু ভিতরের দিকে এরকম চলে আসে। তো ওই দরজা কে নক করতেছে, এরপরে সে দেখে যে একটুখানি করে দরজাটা ঠেলা মারতেছে আর কি, লাইক দরজা একটু সামনে আসে, অ্যাডভান্স হয়, পিছিয়ে যায়, এবং হুড়কোতে খড়খড় 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 শব্দ হচ্ছে। তো ও মানে বেশ ভয়ে শয়ে আরো গুটি মেরে লেপের তলে চলে যায়, এবং একবার সে ভয়ের চোটে লেপ মাথার উপর দিয়ে দেয়। আচ্ছা, দিয়ে তখন শব্দ হচ্ছে দরজা, ও আবার হাত দিয়ে খালাকে ডাকে, খালা উঠে না। তো ও করে কি কিউরিয়াসিটির কাছেও ইয়ে হয় যে কি হচ্ছে, ভয় একদম জমে গেছে, আস্তে করে জানলা দিয়ে ওই যে লেপের ফাঁক দিয়ে সে একটু তাকায়। তো রুমের মধ্যে অন্ধকার, এর মধ্যে সে হঠাৎ করে বুঝে দরজাটা ঠাস করে খুলে গেছে, এবং হুড়কো যেটা ওটা উঠে গেছে, উঠে দরজা খুলে গেছে। এটা ইটস পসিবল যে দরজাকে যদি বারবার ধাক্কা মারা হয় অনেক সময় হুড়কো খুলে যেতে পারে। তো দরজাটা খুলে গেছে, এবং ও ফিল করে যে শীতটা আরো অনেক বেশি বেড়ে গেছে রুমের ভিতরে, টেম্পারেচার ফল করছে। তো এটাও স্বাভাবিক যে বাতাস, দরজা খুলছে, রুমের একটা টেম্পারেচার ছিল, বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতেছে, এবং ওখান থেকে দেখতে পাচ্ছে আচ্ছা আলো দিয়ে দরজাটা খোলার পরে যে দূরে যে ওদের যে বারান্দার যে এতটুকু দেওয়াল করা ছোট একটা, তারপরে গ্রিল দেওয়া, গ্রিলের ওই পাশের জায়গাটা মানে ধোঁয়াশে টাইপের কুয়াশা ভাসতেছে, এবং মনে হচ্ছে ওইখানে মানুষ দাঁড়ানো, একটা মানুষের মানে একটা মানুষের শেপ, পুরো একজন মানুষ, এবং ইটস লাইক মহিলা মানুষ টাইপের, শাড়ি টাড়ি পরা থাকলে যেরকম। এবং ও খেয়াল করলো যে মাঝখানে কিন্তু ফাঁকা, দরজা খুলছে, কেউ নাই। গ্রিলের ওই পাশে দেশে দেখছে যে ওই আবছা অন্ধকারের মধ্যে একটা শেপ দাঁড়ানো, এবং অবাক হয়ে খেয়াল করলো যে কিছুক্ষণের মধ্যে আস্তে করে মানুষটা গ্রিল ভেদ করে চলে আসলো, ভেতরে চলে আসলো। আচ্ছা, এবং তার গেট ভেদ করে, এবং যে আসতেছে তার কাছে মনে হচ্ছে না হেঁটে আসতেছে, ইটস লাইক বাতাসে ভেসে আসছে। এবং যখন নাকি ওর বিছানার কাছাকাছি আসছে, তখন সে খেয়াল করলো যে যে মানুষটা আসছে তার চোখ দুটো তপ করে জ্বলে উঠলো, ইটস লাইক মানে আপনার বিড়ালের চোখ যেরকম জ্বলে সেরকম জ্বলে উঠলো। এবং আলোটা এরকম ছিল অঙ্গারের মতো, যে আপনার ওই মুখের যে গালের অংশটা, আমাদের চিক, এগুলো দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে, মুখটা বোঝা যাচ্ছে। মুখটা দেখে সে বুঝতে পারতেছে একটা মহিলা, খুব পরিচিত ফেস লাগতেছে ওর কাছে যারা দেখছে, বাট শি ইজ টু ভিশিয়াস, মানে খুব ভয়ঙ্কর। চোখ জ্বলতেছে, চোখের আলো দেখা যাচ্ছে, এবং ঠোঁটের কাজটা হচ্ছে আপনার কালো পোড়া পোড়া। আচ্ছা, ঠোঁটটা যেটা সেটা নর্মাল না, কালো পোড়া পোড়া টাইপের এরকম ছিল। এবং সাথে সাথেই তার পাশে যে খালাটা শোয়া ছিল, সে হঠাৎ করে এরকম শব্দ করে মোড়ানো শুরু করছে, মানে লাইক পেঁচানো, মানে মোড়ায় টোড়ায় শুরু করছে, সাউন্ড করে, গড়গড় করে। এবং এটা দেখার সাথে সাথে তখন ওর সেন্স একদমই নাই, তো ও প্রবাবলি আপনার ছিল কিছুক্ষণের জন্য, ওর যখন হুশ আসে তখন দেখে তার খালা প্রচন্ড তাকে ধাক্কাচ্ছে। আচ্ছা, ধাক্কাচ্ছে, উঠানোর চেষ্টা করতেছে, এবং আরো 2-4 জন মানুষ আছে রুমের ভিতরে, এবং রুমে তখন আলো জ্বলতেছে। তো বলে কি হয়েছে, তো খালা বলতেছে যে ওর খালার হঠাৎ করে ঘুম ভাঙে, ভেঙে দেখে যে ও এরকম, ও নাকি একনর্মাল অ্যাক্ট করতেছে, এবং খুবই মানুষজন আসে বাসার মধ্যে, এবং ওর মাকে খবর দেওয়া হয়, মানে ঢাকাতে খবর জানানো হয় ফোন করে যে আপনার মেয়ে এরকম হয়েছে। ওখান থেকে পরদিন সকালে অবশ্যই পোস্ট অফিস থেকে যে এরকম হয়েছে, ওর মাও চলে আসে এখানে, এবং ওর আকাশ পাতাল জ্বর আসে, এবং ওর মা বলে যেখানে রাখবো না, ওর মা খুব রাগ করে। এবং ওর মাকে দেখে, ও তো অসুস্থ, জ্বরে শুয়ে আছে, ওর মাকে দেখে নাকি ওই নানি আসছে, এসে নাকি নানি হাসে, কারোর সাথে কথা বলে না, মিচকি মিচকি হাসে। তো ওর মা আবার ইচ্ছা মতো গালাগালি যা আছে ওই নানিকে করে দিছে আর কি, যে মানে অসভ্য ভাষা গালাগালি করছে। এবং গালিটা যে দিছে সেই মহিলা নাকি তখন বলছে তোর ফল ভালো হবে না, ঠিক আছে, আচ্ছা ফল ভালো হবে না, মানে এটা শিক্ষা পাবি তুই। এবং ওর মা যখন ওকে নিয়ে আসে ঢাকায় নিয়ে এসে পড়ে, তারপর থেকে ও রাতের বেলা প্রচন্ড ভয় পেত রাসেল ভাই। ওর কাছে মনে হইতো যে ওর রুমের ভিতরে কেউ একজন এরকম করে হাঁটতেছে রুমের কাছে, এবং রুমে ঢুকে আসতেছে। এবং এসে যখন নাকি অনেক সময় দেখতো যে ওর উপরে লীন হয়ে যাচ্ছে, এবং ও তখনই মানে সেন্স থাকতো না। ওর বাবা মা প্রায় ওর এই গুড অ্যাক্টিভিটিসে খুবই বাবা ছিল, এবং বাবা মা আসলে ওয়ারিড ছিল। আমি কিন্তু তার আসল নামটা ব্যবহার করিনি, তো যাই হোক ওর বাবা মা ওয়ারিড ছিল, এবং ওর বাবা মা বিভিন্ন হুজুর ডাকতেও সাহস পেত না, যেহেতু মেয়ের বদনামটা যাতে না ছড়ায়। এবং পড়াশোনা অনেকদিন মিস যায়, তো বিভিন্ন জিনিস সে দেখতো যে এরকম। এবং সে এমনও দেখছে যে মানে লাইক আপনার অনেকটা লাইক মাকড়সা টাইপের কিছু একটা মানুষ, কিন্তু মাকড়সার মতো সে,
ও যেগুলো দেখতো ওই সময়কার যে ঘটনাগুলো বলছে, মানুষ কিন্তু মাকড়সার মতো যে সে দেয়ালের মধ্যে ক্রল করতেছে, তার মানে দেয়ালের এক পাশ থেকে ক্রল করে উপরে চলে যাচ্ছে, আবার ই করে যাচ্ছে। তো এক পর্যায়ে তার বাবা মা এরকম মানে জিনিসগুলো ই করতে না পেরে একটা মানে বাংলাদেশের একটা খুব মানে ইসে যায় আর কি, একটা মানে পবিত্র জায়গায় যায়, এটা ইসে মাজার শরীফে যায়, ওখানে যে মানে উনি রেপুটেশনটা দেখে যায় কোথায়, ওখানকার যিনি খাদেম তার সাথে কথা বলে। তো উনি তখন তাকে কিছু দোয়া দিয়ে দেন, হ্যাঁ মানে ইসের জন্য দোয়া দেন এবং তাবিজ দেন এবং পানি দেন, বলে যে এই পানিটা আপনি মানে দম দিয়ে পানির মধ্যে দিয়ে বলে যে পানিটা খান, এবং মেয়েকে কখনো আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না আপনারা, আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না, এবং জিনিসটা যত গোপন রাখবেন তত ভালো হবে। তো ওইভাবে করে ট্রিটমেন্ট চলতে থাকে। ট্রিটমেন্ট যখন চলতে থাকে ও বলছে যে আমি বুঝতে পারতাম যে জিনিসটা দূর থেকে এসে আমার সাথে ই করে যেত, কিছু করে যেত, মানে এই ধরনের ভয় দেখাতো, তাকে পজেস করার চেষ্টা করতো, এই ধরনের জিনিসগুলো করতো। এবং এই জিনিসটা তার নানি কোনোভাবে এটা ই করছিল, এবং পরবর্তীতে নানি জিনিসটা হচ্ছে কি ওই নানি যার দিকেই মানে এরকম তার চোখ পড়তো তারই নাকি এরকম জিনিসগুলো হতো আর কি। আচ্ছা। এবং পরবর্তীতে ওর নানিটা যখন মারা যায় তখন ও ব্যাপকভাবে ওকে চেষ্টা করছে এই ধরনের আরো ই করতে। এখন নাকি আলহামদুলিল্লাহ অনেক ই হয়ে গেছে, মানে তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর নাকি জিনিসটা অনেকটাই কেটে গেছে। আর ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আফনান ভাইয়ের কাছে, তার ঘটনাটা আমরা শুনে আসবো, এবং তার মাঝখানে আমরা কিছু কমেন্ট করে ফেলতে চাই, একটু দেখি কমেন্ট গুলো। শাহির হোসাইন আমাদেরকে ঢাকা কল্যাণপুর থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি জান্নাতুল ফারজানা মেহজাবিন, আই লাইক ভূত এফএম আছেন আমাদের সঙ্গে, এস জে ইসলাম আমাদের সঙ্গে আরো আছেন, দেখতে পাচ্ছি অনেকেই। আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে এবং তার ঘটনাটা শুনে আসবো, আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক আনন্দ দেবে। থ্যাংক ইউ রাসেল ভাই। তো এখন যে ঘটনাটি আমি বলবো সেটা আমাদের রাজবাড়ী ভৌত স্টিমের যে সদস্য সচিব ও কালেক্ট করেছে। আচ্ছা। এটা একজন পিক আপ ড্রাইভারের ঘটনা, এবং পিক আপ ড্রাইভারের বাড়িটাও রাজবাড়ির কাজীপাথা এলাকায়। তো ওই লোকটা বেসিক্যালি ওই ভৈরব থেকে পিক আপে মাছ নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিত আর কি। ভৈরব থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে বাংলাদেশের বিভিন্ন বেসিক্যালি মাছ পরিবহন করতো আর কি তার পিক আপে, সময় সময় অন্য জিনিসও পরিবহন করতো। তো উনি একবার একটা কাজ পান, সেটা হলো ভৈরব থেকে আমাদের দোহান নবাবগঞ্জ এখানে যেটা আছে আর কি, বান্দুরা নামক একটা জায়গা আছে, এখানে যারা ওই রাস্তায় চলাফেরা করেন তারা চেনেন। তো ওই বান্দুরা বাজারে মাছ দিতে হবে আর কি, রাতের বেলা নিয়ে যাবে, এটাই ছিল তার কাজ। মানে কিছুদিনের কাজের এই দায়িত্বটা উনি পান। তো এখানে আসলে একটু বলে রাখা ভালো, এখনো পর্যন্ত মানে রাত 10টার পরে কিন্তু এই বান্দুরার কোনো গাড়ি কিন্তু গুলিস্তান থেকে ছাড়ে না, এটা একটু লিসেনারদেরকে জানিয়ে রাখি। না ছাড়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে, যতটুকু প্যারানরমাল তার থেকে বেশি মানুষের ভয়ের কারণে ছাড়ে না। তো যাই হোক, রাসেল ভাই রাতের বেলা ওই রাস্তাটা একদম নির্জন থাকে, একদমই নির্জন থাকে। তো রাসেল ভাই যখন উনি একদিন ওই ভৈরব থেকে মাছ নিয়ে যখন গুলিস্তান পার হয়ে যখন বাবুবাজার ব্রিজ পার হবেন আর কি, তখন হঠাৎ দেখেন দুইজন, একজন মানে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা হাত ইশারা করে পিক আপটা থামাতে বলে। তখন উনি মানে পিক আপটা থামানোর পরে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, কি হয়েছে। বলে যে উনি ইসে যাবেন, বান্দুরাতে যাবেন, সব গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন ওরা কিভাবে যাবেন, যাওয়ার তো কোনো উপায় পাচ্ছেন না, সুতরাং তাদেরকে একটু সাহায্য করার জন্য খুব অনুনয় বিনয় করেন। তখন ড্রাইভার যিনি ছিলেন উনি চিন্তা করলেন যে আসলে এটা মানবিক কারণে এটা তো দরকার। তো উনি ট্রাকের সামনেই দুজনকে উঠিয়ে নিলেন আর কি। তো উঠিয়ে নেওয়ার পর রাসেল ভাই মানে স্বাভাবিকভাবেই ট্রাক যাচ্ছিল, তো মুন্সিগঞ্জের সিরাজদি খানের ঠিক কাছাকাছি এসে তখন ট্রাকের গতিটা একটু হালকা হতে শুরু করে, মানে মনে হচ্ছে যে ট্রাকটা একটু স্লো চলছে এরকম মনে হচ্ছে। তো হঠাৎ করে ওই বৃদ্ধ মহিলা যিনি ছিলেন উনি বলেন যে বাবা তুমি ট্রাকটা এখানে থামিয়ে দাও। ওই জায়গাটা ছিল কিন্তু একদম নির্জন একটা জায়গা। আচ্ছা। বলতে তুমি ট্রাকটা এখানে থামাও, আমরা এখানে নেমে যাবো। তখন বলতে কি বলেন চাচি, এখানে তো আশেপাশে তো মানে চাঁদের আলো যতটুকু দেখা যাচ্ছে, তো আমি তো কোনো গ্রাম ট্রাম তো দেখি না, আপনারা এত রাত্রে এখানে এদিকে কোথায় যাবেন? বলে না এটাই এদিক দিয়ে আমি চলে যাবো, এখানে ওই মাঠের ওই পাশটাতে আমাদের বাড়ি। তখন আপনি তো বললেন আপনার বাড়ি বান্দুরাতে এখান থেকে আরো প্রায় 20 কিলোমিটার ভিতরে, তো বান্দুরা বললেন কেন? তখন উনি বললেন যে যদি বলি যে এখানে কাছাকাছি যদি মানে জায়গা বলি ভাড়া কম হতে পারে, যদি না নাও এই কারণে বলেছি বান্দুরা, মানে যাক তাদের মধ্যে তার একটা লজিক দেখালেন। রাসেল ভাই যখন ওনারা নামলেন, নামার পর হঠাৎ করে বৃদ্ধ মহিলা বলে উঠলেন, বাবা তোমার ট্রাকে তো অনেক মাছ আছে, আমাদেরকে দুটো মাছ দিতে পারবা? তো উনি বললেন আমার ট্রাকে মাছ আছে সেটা আপনি জানলেন কিভাবে? তো জানার কথা না, একটা পলিথিন দিয়ে সবকিছু বেঁধে রাখা আর কি, হয় না, মানে গন্ধ পাইলাম এই জন্য মনে হলো মাছ আছে, আমাকে দুটো মাছ দাও। তখন বললেন যে আসলে মাছ তো আমার না, এটা তোমাকে পৌঁছে দিতে হবে, সব তো হিসাব করা। তারপরেও হঠাৎ করে বৃদ্ধ মহিলা এমন ভাবে চাইলেন, তো উনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি দুটো দিয়েই দিই। রাসেল ভাই উনি একটা পাশ খুলে, মানে ওনার কাছাকাছি যেখানে সুবিধা হয় একটা পাশ খুলে যখনই দুটো মাছ দিতে গেছেন, হঠাৎ দেখে যে পাশের মাঠ থেকে, মানে পাশে তো রাস্তার দুধারে মাঠ আছে আর কি, বেশ কিছু 4-5 জন লম্বা দেহি প্রায় 10 থেকে 15 হাত লম্বা কিছু লোক, কালো মিচমিচে, তো তারা উঠে আসতেছে এবং খুব দ্রুততার সাথে তারা উঠে এসে সরাসরি মানে ট্রাকে ওই পলিথিনটা খুলে ফেলে তার সামনেই মাছ খাওয়া শুরু করে।
এখন উনি বুঝতে পারেন, ট্রাক ড্রাইভার বুঝতে পারেন তার সাথে প্যারানরমাল ঘটনা ঘটছে, এবং সেই সাথে সে এটাও বুঝতে পারেন যে এই মাছগুলো যদি তারা খায় তাহলে তার এত পরিমাণ জরিমানা দিতে হবে বা পিকআপ বিক্রি করে টাকা দিতে হবে। তখন উনি মানে ভয়ে যতটুকু না পেয়েছেন তার থেকে বেশি রাগ হয়েছে। তখন ওনার এমনিতে ট্রাকে মাঝে মাঝে কিছু লাঠি টাঠি থাকে আর কি, সচরাচর কিছু অনেক সময় রাস্তায় গরু ছাগল চলে আসলে তাদেরকে তাড়ানোর জন্য সময় লাঠি দিয়ে তাড়াতে হয় রাস্তায় চলার সময়। তো উনি একটা লাঠি বের করে ওদেরকে তাড়া করেন। মানে আমরা তো সাধারণত দেখি যে ভয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু বাট উনি যেটা করেছেন তার উল্টাটা করছেন। উনি ওদেরকে তাড়া করেন। তখন তাড়া করার একটা পর্যায়ে হঠাৎ করে সজোরে একটা থাপড় এসে পড়ে তার মুখে, এবং ওই এক থাপড়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো উনি যখন জ্ঞান ফেরে আসেন, ওই ভোরের দিকে যখন জ্ঞান ফেরে, তখন দেখে যে আশেপাশে বেশ কিছু লোক তাকে ঘিরে আছে। তখন উনি দেখে যে ওনার ট্রাকটা সেখানে নাই। উনি পাশে বলে যে ভাই আমার তো এখানে একটা ট্রাক ছিল, ট্রাকটা কোথায়? তখন বলে যে আমরা তো আশেপাশে কোনো ট্রাক দেখলাম না। এখন সবাই মিলে ট্রাকটা খুঁজতে থাকে, তো ওখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তার ট্রাকটা পাওয়া যায়, রাস্তার পাশে পাওয়া যায়। তবে অদ্ভুত ব্যাপার আছে, ট্রাকের 4টা চাকাই মনে হলো কারোর জন্য খুলে রেখেছে। তো যাই হোক, মানে এলাকার লোকদের সহযোগিতা তাড়াতাড়ি করে ট্রাকের চাকাটা লাগানো হয়। আর ওই সময় একটু শীতের শেষ দিকের সময় ছিল, যার কারণে একটু ঠান্ডা থাকার কারণে আর মাছে বরফ দেওয়া ছিল, মাছগুলো খুব বেশি মানে সমস্যা হয়নি। ওই ট্রাক চালিয়ে বান্দরাতে চলে যান, যথারীতি ওই মাছের ডেলিভারি দেন। এটা ছিল রাসেল ভাই ওনার এই রাস্তা একটা ফার্স্ট স্টোরি। তারপরে এর থেকে প্রায় 3 থেকে 4 মাস পরে ঘটে আর একটা ঘটনা। আচ্ছা, এরপর ঠিক 3 থেকে 4 মাস পরে একই রকম ভাবে ট্রাক নিয়ে যাচ্ছিলেন, মাছ নিয়ে যাচ্ছিলেন। তো আপনার এই যে আমাদের এই বাবুবাজার ব্রিজের এখানে সেই ঘটনাটা, এই পাশে তো আমাদের মিটফোর্ড হসপিটাল রয়েছে। তো মিটফোর্ড হসপিটালের মানে পাশে বাবুবাজার ব্রিজ, হঠাৎ দেখে এই যে একটা লাশ নিয়ে একজন পুরুষ, একজন মহিলা এবং একটা বাচ্চা রয়েছে, এবং সাথে একটা লাশ রয়েছে। তখন বারবার তাকে ইশারা করে থামার জন্য বলছে। তখন ওই থামেন বলে কি হয়েছে, বলে যে ডেলিভারি জনিত কারণে আমার স্ত্রী মারা গেছে, তো লাশটা ই করতে সময় লেগে গেছে, এখন আমরা একটু নিয়ে যেতে হবে, আমরা বান্দুরাতে যাব। তখন উনি কি মনে করে রাজি হয়ে যান, মানবিক মানে উনি আবার একটু নরম সহজ সরল লোক ছিল, তো উনি রাজি হয়ে যান। ভাই ওই লাশটা গাড়ির পিছনে রাখা হয়, মোটামুটি একটু শক্ত করে রাখা যাতে খুলে না, আর সামনের দিকে ওই গাড়িতে যারা ছিলেন আর কি, মানে এমনি আদার্স যারা ছিলেন তারা, তবে লাশের সাথে ওনার ওই মহিলার হাজবেন্ড ছিল সাথে, আর অন্য যারা ছিলেন তারা গাড়ির সামনে বসিয়ে দেওয়া হয়। ভাই ওই যে সেই স্থানটা, ওই যে সিরাজদি খানের যে এলাকাটা আমি বলেছিলাম আর কি, ওখানে সে হঠাৎ করে মানে সবাই দেখে যে গাড়ির সামনে দিয়ে ছোট্ট একটা বাচ্চা মানে সাঁ করে দৌড় দিয়ে পার হয়ে গেছে, এবং ওই বাচ্চাকে বাঁচানোর জন্য মানে ড্রাইভার খুব মানে হার্ড ব্রেক করে গাড়ি। তখন ব্রেক করার পর সবাই মনে করে যে হয়তো বা গাড়ির নিচে পড়েছে নাকি বাচ্চাটা। তো সবাই নিচে দেখে যে না, কিছু নাই, মানে কেউ কি পড়ে না। তখন মনে হয় যে এটা হয়তো বা কোনো প্যারানরমাল বিষয় হতে পারে, সবাই চিন্তাটাই করে। তো সবাই একটু ভয় পায়। তাই ভাই বান্দুরাতে চলে যান, দেখে যে না, এই লাশের সাথে যারা আসে সবাই ঠিক আছে, সবাই মানুষ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। লাশ ওনারা বান্দুরাতে নেমে লাশ নিয়ে চলে যান। কিন্তু গাড়ি আনলোড করার পরে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি প্রায় 25টা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। উনি একটা ছাগলের ব্যাপারী আর কি। উনি বলছেন যে এই ছাগলগুলো নিয়ে আমরা কারওয়ান বাজারে যাবো, ওখানে আমাকে সেল করতে হবে। তো বাবা তুমি এই তোমার গাড়িটা ফাঁকা হয়ে গেছে, পিকআপটা ফাঁকা হয়েছে, তুমি এই ছাগলগুলো গাড়িতে নিয়ে চলো, আমিও যাবো সাথে। তুমি চিন্তা করলে ভালোই তো, গাড়ি ফাঁকা যাচ্ছে, তো এটা নিয়ে গেলে আমার জন্য ভালোই হলো। সাধারণত ফিরতি পথে কোনো মানে ট্রিপ পাওয়া যায় না ভাই ওই রুটে, তো এটা মানে চিন্তা করলে ভালোই হলো, সকালের আগে পৌঁছে যাবো। তো ছাগলগুলো 25টা ছাগল যখন উঠানো হলো, বেশ দড়ি প্রত্যেকটার সাথে দড়ি, এবং ভিতরে যে আংটাগুলো ছিল সেটা মানে সুন্দর করে খুব শক্ত করে বাঁধা হয়, যাতে করে ওরা ছিটকে না পড়ে যায় গাড়ি চলার সময় বা খুলে না যায়। ওই গাড়ি যখন ওই রুটে যারা আসেন আর কি, টিকরপুর নামক একটা জায়গা আছে। আচ্ছা, টিকরপুর পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা আছে, ওখানে বেশ নির্জন জায়গা। আচ্ছা, ওই জায়গাটা যখন গাড়ি আসছে, হঠাৎ করে মানে ওই গাড়ির ড্রাইভার এবং গাড়ি ওই ছাগলের যে ব্যাপারী বসেছিল, ওনারা দেখছেন যে রাস্তার দুই পাশ থেকে বেশ মোটা দেহি 2জন লোক উঠে আসতেছে। দূর থেকেই দেখতেছেন যে বিশাল আকৃতির 2জন মানে মোটা দেহি লোক। ওনারা চিন্তা করছে কি ব্যাপারে, মাঠের ভিতর থেকে এই এত বিশাল দেহি লোক চলে আসলো কিভাবে। তখন ওনারা বুঝতে পারছেন এটা প্যারানরমাল কোনো বিষয় হতে পারে, গাড়ি থামানো যাবে না। ওনারা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিয়ে গাড়ির সামনে চলে গেছে। কিন্তু হঠাৎ মনে হলো গাড়ির পিছন দিকটা কেঁপে উঠলো। তখন ব্যাপারী যেহেতু না ছাগল ছিল পিছনে, তো সে ড্রাইভারকে জোর করছে, ভাই তুমি গাড়িটা থামাও, ছাগলের কিছু হলো নাকি একটু দেখি, নাকি কিছু কি হলো, ঝাঁকি লাগলো কেন। তখন ড্রাইভার বলছে না চাচা, গাড়ি থামানো যাবে না, কোনো একটা সমস্যা হতে পারে, একটু একটা ভয় পেলাম, ভয় একটা জিনিস দেখলাম, না গাড়ি থামাও, ছাগলের কিছু হলো নাকি আমি একটু দেখি। তখন ওই মুরব্বী জোর করে গাড়িটা থামানোর পর রাসেল ভাই ওখানে পিছনে দেখা যাচ্ছে যে 25টা ছাগল যেখানে ছিল সেখানে 23টা ছাগল আছে, 2টো ছাগল নাই, এবং ওই 2টো ছাগলের যে দড়িটা যে বেঁধে রেখেছে দড়িটা ছেঁড়া। তখন ওই ব্যাপারীর সাথে ওই ড্রাইভারের খুব বাকবিতণ্ডা হয় যে তুমি ইচ্ছা করে কাজটা করেছো। তো যাই হোক, অনেক বুঝিয়ে শুনিয়ে অবশেষে ব্যাপারীকে ঠান্ডা করা হয় যে না, আপনি, আমি তো সাথেই ছিলাম, আপনি তো নিজে দেখছেন যে এখানে আমার কোনো কিছু নাই। রাসেল ভাই আরো এগিয়ে এসে ওই সেই বিশেষ স্থান যেটার এতক্ষণ যে বিষয় যে জায়গার কথা বলছিলাম, ওইখানে এসে তখন হঠাৎ করে গাড়ি আবারও কেঁপে ওঠে। এবং তখন ওনারা চিন্তা করেন যে এই একটু নিচে নেমে দেখি যে আসলে কি ঘটনা করছে। বিশেষ করে যার ছাগল, ওনার দরদটা অনেকটা বেশি, তো উনি জোর করে বৃদ্ধ গাড়ি থামিয়ে উনি নেবেন। নামার পরে উনি ওরে বাবারে মারে বলে মানে এক দৌড়ে উনি যে কোথায় গেছেন পিকআপ ওয়ালা জানে না, মানে ড্রাইভার জানে না উনি কোন দিকে গেলেন। তখন
পিক আপ ড্রাইভার উনি আবার নেমে যে দৃশ্যটা দেখেন, উনি দেখেন ওই যে রাসেল ভাই সেই বিশাল দেহি দুইজন লোক, কালো যে বিশাল দেহি দুইজন লোক, ওনারা ছাগল মানে মটমট করে চিবিয়ে খাচ্ছে, মানে আস্ত ছাগল। আচ্ছা, তো ওই দৃশ্য দেখে উনিও সেন্সলেস হয়ে পড়ে যান। তো কিছুক্ষণ পরে রাসেল ভাই ওইখানে একটু বলে রাখা ভালো, ওখানে একটু বেশ পুলিশের টহলটা বেশ ভালোই থাকে সাধারণত ওই রুটটাতে, একটু ডেঞ্জারাস এলাকা হওয়ার কারণে পুলিশ মাঝে মাঝে টহল দেয়। তো টহল একটা পুলিশ ওই দিক দিয়ে আবার মানে সৌভাগ্যক্রমে ওই দিক দিয়ে আসছিল আর কি। তখন তারা ওখানে দাঁড়িয়ে পড়ে দেখে যে এরকম বেশ মানে সে ট্রাকে রক্ত লেগে আছে, ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়, আর বেশ দূরে আর একজনকে দেখা যাচ্ছে সেও মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে, এরকম তারা দেখে। তখন পুলিশটাই তাদের জ্ঞান ট্যান ফেরায় এবং ওই লোককেও আবার একটু জ্ঞান ফেরানো হয়। তখন জিজ্ঞেস করে যে কিভাবে কি হয়েছে, তখন পুলিশদেরকে তারা বলে, তখন বলে আসলে এই রাস্তাটা একটু ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি, বিভিন্ন কারণে এটা ভয়ঙ্কর, মোটামুটি এটা এখান দিয়ে এইভাবে চলাফেরা না করাটাই বেটার। আসলে ভাই ওখানে পরবর্তীতে 19টা ছাগল মানে জীবিত ছিল আর কি, মানে 6টা ছাগল ওখান থেকে মিসিং হয়ে যায় টোটালি সব মিলায়। তো এরপর থেকে আসলে ভাই উনি ওই রাস্তাতে আর কখনো গাড়ি চালাতেন না। আর যারা এখনো ওই রাস্তায় রেগুলার চলাফেরা করেন বেসিক্যালি, তারা ওই স্পেশাল কয়েকটা জায়গা সম্পর্কে তারা খুব ভালো মতো অবগত আছেন, যারা হয়তো এই গল্পটা শুনছেন তারা ওই জায়গাগুলো সম্পর্কে অবশ্যই জানবেন আর কি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঘটনার জন্য। আমরা একটা অডিও ক্লিপে যাবো এবং অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ফুড টেলিটা ফ্যাম এন্ড ডু ফুড টেলি। Hello, Russell Bhai and Masoom Bhai. This is Maksud K. Khan from Sylhet. তো আমার বাসা হচ্ছে গিয়ে সিলেটে, বাট আমার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে আপনার বিয়ানীবাজার উপজেলার 1 নং আলীনগর ইউনিয়নে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নামটি উল্লেখ করছি না। তো যাই হোক, আমার গ্রামের বাড়ি নিয়ে অনেক ভৌতরিক কাহিনী আছে যা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো 1965 সালে আমার জানা মতে যে আমাদের গ্রামের বাড়িটি আমার দাদা নির্মাণ করেন, আর 1971 সালে দুঃখজনক ভাবে আর কি আমার দাদি এবং দাদা দুজনেই ইন্তেকাল করেন। তো আমার বাবা যেহেতু সরকারি চাকরি ছিলেন, এর জন্য আমাদের 1971 সালের পর থেকেই আর কি আপনার বাইরে থাকা লাগতো। তো বাড়িটি একা ছিল এবং একা থাকতে দেখে অনেক প্রবলেম শোনা যেত আর কি আমার গ্রামের বাড়ি সম্পর্কে, এবং আমরা নিজেরা অনেক কিছু দেখেছি। তো যাই হোক, আমার গ্রামের বাড়ি অনেক বিশাল বাড়ি। তো বাড়ির পিছিয়ে হচ্ছে গিয়ে আপনার একটা পুকুর আছে। তো 2015 সালে আমার খুব ইচ্ছে জাগে যে গ্রামের বাড়ির পুকুরটি খালি পড়ে আছে, আচ্ছা ভালো হয় আমি যদি এখানে একটা ফিশারি করি, অন্তত শখের বসে করি। তো এই নিমিত্তে দেখা গেল যে আপনার 2015 সালের আপনার এপ্রিল মাসে আমি গ্রামে যাই। গ্রামের বাড়িতে যাওয়ার পর যারা পোনা মাছ বিক্রি করে, তো আমি একটু বড় পোনা মনে করেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পোনা, এরকম পোনা মাছ বিভিন্ন প্রজাতির 22,000 টাকায় মোট 7,500 পোনা ছাড়ি। তো আমি একজন ব্যক্তিকে রাখি যে প্রতিদিন সকালে এদেরকে খাবার টাবার দেওয়ার জন্য, এবং একজন মানুষকে রাখি রাতে যাতে পাহারা দেওয়ার জন্য, যাতে চুরি না হয় বা শত্রুতাবশত অন্য কেউ এসে আপনার এখানে বৃষ্টি ঢেলে দিতে পারে। তো দেখা গেল ভালোই কাটছিল। খুব ভালো লাগতো যখন আপনার বিকেল বেলা আমি নিজে আপনার ভাসানো যে খাদ্যগুলো আছে পুকুরে ভেসে থাকে, এগুলো দেওয়ার পর দেখা যেত যে আপনার শত মাছ, হাজার মাছ এগুলো এসে খাচ্ছে। তো এটা খুব সুন্দর একটা দৃশ্য ছিল। তো যাই হোক, আমি 2016 প্রথম দিকে বা মাঝামাঝি প্রথম দিকেই আমি স্বপ্ন দেখি যে আপনার আমি আমার গ্রামের বাড়িতে আছি এবং মাঝখানে যে রুম, এই রুমটি সম্পর্কে অনেক ভৌতিক কাহিনী আছে, এগুলো আমি পরে বলবো আপনাদেরকে। তো এই রুমে দেখি যে আমি স্বপ্নের মধ্যে আমি বসে আছি, সন্ধ্যার একটা মুহূর্ত। তা আমি পুকুর পাড়ের দিকে জানলা করে তাকিয়ে আছি, এবং পুকুর পাড়ে আমাদের প্রায় 3-4টি আপনার হবে সুপারি গাছ আছে। এই সুপারি গাছের মধ্যে একটি লাল টকটকে গরু বাঁধা। আমি বলছি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এটা কার গরু? আমাদের বাড়িতে তো কোনো গরু নেই, আর যদি অন্য কারো থাকে তাহলে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে বেঁধে রাখছে কেন, দেখা তো কোনো দরকার, এটাকে নিয়ে যেতে পারে, মানে এটা কার হতে পারে। তো মিনওয়াইল দেখি যে আপনার মোট তিনটি বড় বড় সিংহ, নর্মাল সিংহ থেকে অনেক বড় সিংহ, এবং তাদের চোখগুলো ছিল সাদা এবং ছোট ছোট মণি, এবং দাঁতগুলো বেরিয়ে আসছিল, এবং একটু ভয়ঙ্কর চেহারা। এটা নর্মাল আপনার কোনো সিংহ ছিল না, একটু অন্যরকম একটা সিংহ ছিল। এই তিনটি আসার পর আপনার লাল গরুটিকে খাওয়া শুরু করলো জীবন্ত। এটা আমি দেখতে পারিনি, আমি সাথে সাথে আপনার জানালা বন্ধ করে ফেলি, আমার ঘুম ভেঙে যায়। এইরকম ভাবে আমি প্রায় 2 বার এই একই স্বপ্ন আমি দেখি যে আমি মাঝখানের রুমে এবং একটি গরুকে খাচ্ছে, আপনার 3টি বড় বড় সিংহ খাচ্ছে, এরকম 2 বার সেম স্বপ্ন আমি দেখি। তা আমি যেটা বুঝতে পারলাম যে অনেকে বলে থাকে যে পানির নিচে আপনার দেও থাকে, পানির দেও নাকি বলে, অনেকে বলে কি খুঁজা বাবা না কি বাবা বলে, খিজির বাবা কি জানি, এরকম আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাম। সো
তো আমি বুঝতে পারলাম যে আমাকে হয়তো খোঁজা হচ্ছে যে একটা গরু এখানে সিন্নি দাও। তা আমার প্রজেক্ট যেহেতু ছিল আপনার প্রায় 60,000 টাকার একটা প্রজেক্ট, 60,000 টাকার, এখানে একটা যদি মিনিমাম একটা গরু কিনতে চাই তাহলে আমার 40,000 খরচ হবে বা 35,000 খরচ হবে। তা আমি বললাম যে এই এক্সট্রা মানি তো খরচ করার কোনো দরকার নেই, লিভ ইট, যা হওয়ার হবে দেখা যাক। এখন একটা ডিসিশন নিলাম যে আমরা মাছ সব ধরে ফেলবো, অনেক বড় হয়েছে, 1 বছর 1 মাস হয়ে গেছে, মানে 2016 সালের মে মাসে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আমি বিকেল বেলা আপনার ওই যে পানি সেচার জন্য আপনার মেশিন বসাই। তো দেখা গেল যে 2টি মেশিন, রাত্রেবেলা আরো একটা মেশিন লাগানো হয়, মোট 2টি মেশিন দিয়ে আপনার সেচা শুরু হলো। আমি সারা রাত ছিলাম, বৃষ্টি হচ্ছিল, আমি দেখছিলাম যাতে চুরি টুরি যাতে না হয়, নিজেই ছিলাম সেখানে। তো যাই হোক, সকালবেলা দেখা গেল যে যারা জেলে যারা মাছ কিনে থাকে তারা আসলো, তারা কিনবে, তারা কেজি ধরে বিক্রি করবে, পরে পরে এটা তাদের দায়িত্ব। তা আমার যা মাছ আছে তারা নিয়ে নেবে এবং আমাকে বিক্রি করে টাকাটা দিয়ে দিবে। তা আমার আশা ছিল যে 22,000 টাকার পোনা মাছ এনে ফেলছি, বড় হয়েছে, প্লাস হচ্ছে কি আপনার 7,500 উপরে মাছ আছে এখানে, ভালো মাছ কিনা। যাই হোক, এখন দেখা গেল যখন আস্তে আস্তে আপনার পানির লেয়ারটা নামছিল, হ্যাঁ শেষ পর্যায়ে চলে আসছিল, তখন দেখা গেল 2টি বড় বড় পায়ের ছাপ। যেমন আমাদের পায়ের ছাপ থাকে আপনার 8, 9, 10 বা 11 ইঞ্চির মতো বেসাতো থাকে আপনার, ওই পায়ের ছাপগুলো কিন্তু নর্মাল মানুষের মতো ছিল না, প্রায় 3-4 গুণ বড় ছিল। মনে করুন প্রায় 35 ইঞ্চির মতো বেসাতো ছিল এই 2টা পায়ের ছাপের। এত বড় পায়ের ছাপ কিভাবে থাকে এটা আমার মাথায় ঢুকছিল না। তো যাই হোক, হোয়াট এভার, আপনার দেখা গেল যে মাছে পুকুরের পানি সেচে পুরোপুরি শেষ, কাদার মতো চলে আসলো। যেরকম মাছ থাকার কথা ছিল এরকম মাছ ফুটেও ছিল না। 100 মাছ হবে, সর্বমিলিয়ে আপনার 100 বা এরকম মাছ হবে। দেখা গেল আমরা এগুলো তুলে নিয়ে আসলাম, আসার পর আপনার মাছগুলো মেপে আপনার আমরা বিক্রি করছিলাম। ইলেকট্রিক মেশিন ছিল, ওজন মাপার। এখানে দেখা যাচ্ছিল যে আপনার সব মিলিয়ে আমি মাত্র 6,000 টাকার মাছ বিক্রি করছি। ওয়ারেজ আমি আশা করছিলাম যে আপনার 50-60,000 টাকা লাভ করবো। 20,000 টাকার পোনা ফেলাইছিলাম, 60,000 টাকার প্রজেক্ট, মিনিমাম তো আপনার 30-40,000 টাকা লাভ হবে। ওয়ারেজ এখানে আমি পেলাম কি আপনার মাত্র 6,000 টাকার মাছ বিক্রি করছে। সো ইট ওয়াজ উইয়ার্ড। আমি জানি না সেদিন আমি কি হয়েছিল আমার, আমি পাগলের মতো ছিলাম, আমি ওয়াজ লাইক অ্যাবনর্মাল অ্যাটিটিউড দিয়েছি সবার সাথে, আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আই ডোন্ট নো। আমি বাসায় আসি সিএনজিতে, আসার পর সিলেটের বাসায় আসার পর এরপরের দিন আমি নর্মাল হয়ে যাই। কিন্তু 10-15 দিন পর থেকে আমি একটি স্বপ্ন দেখতে থাকি। সেটা হচ্ছে কি যে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছি, যাওয়ার পর আমি পুকুর পাড়ে যে আমাদের যে সিঁড়ি আছে সেই দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে নেমে যাচ্ছি এবং ঠিক নামতে নামতে মাঝ পুকুরে গিয়ে আমি দাঁড়ানোর পর আমি বাম দিকে আমার মাথাটা ঘুরিয়ে ফেলি এবং আমাদের বাড়ির পাশেই আর কি বাম দিকে হচ্ছে গিয়ে আমাদের পারিবারিক গুরুস্থান, এবং আমি বাম দিকে তাকিয়ে কিন্তু আমাদের পারিবারিক গুরুস্থানটা দেখি। ইট ওয়াজ উইয়ার্ড। আমি শুধু এখানে তাকিয়ে থাকি, পরে আমার ভয় আমার ঘুম ভেঙে যায়। এইরকম স্বপ্ন আমি প্রায় 2 থেকে আরো 3 বার দেখছি যে আমি এরকম মাছ পুকুরে নেমে যাই এবং আমাদের গুরুস্থানের দিকে তাকিয়ে থাকি, পারিবারিক গুরুস্থানের দিকে। তো এইটা দেখার পর আমি কিন্তু খুব ভয় পাই। আমি তখন তওবা করি যে বাবা যা হওয়ার হয়েছে, আই এম সরি, আই এম নট গোয়িং টু ডু এনি ফিশারি অর আপনার মাছ জাতীয় ব্যবসা নিয়ে আমি কোনোদিন করবো না। আমি তওবা কাটছি, আমি এগুলো করবো না। আপনি একটু খেয়াল করলে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে কি যে মুরব্বীরা পরে থাকেন, যেমন আমাদের মাছ চাচিরা পরে থাকেন, খালারা পরে থাকেন, যে রাতের বেলা আপনার বোয়াল মাছ, বড় বড় মাছ যেমন বোয়াল মাছ, গাজর মাছ, গজার মাছ, এগুলো রাতে কাটলে একটু সমস্যা দেখা দেয়। দেখা গেল যে তাদের এই মাছগুলো কাটার পর দেখা যায় যে হাতে ব্যথা করে, পরের দিন পর্যন্ত হাতে ব্যথা করে। তো আমি যদি জিজ্ঞেস করি ওদেরকে এটা মানে কি, কেন আপনাদের হাতে ব্যথা করে, তো তাদের একটাই অ্যান্সার থাকে যে বড় মাছের সাথে কিছু একটা লেগে থাকে। তো যাই হোক, আমি জানি না এটা এক্সপ্লেনেশন কি, কারণ 22,000 টাকার পোনা মাছ মাত্র 6,000 টাকা 1 বছর 1 মাস পরে বিক্রি করলাম মাত্র 6,000 টাকা। সো আমি জানি না এই বড় বড় ছাপ কি ছিল, পায়ের ছাপগুলো কোথা থেকে আসলো। আমি জানি না এর আগের দিন পর্যন্ত দেখলাম এত হাজার হাজার মাছ, পুকুর ভর্তি মাছ, এগুলো কোথায় গেল এক রাতের ভিতরে। এবং রাতে বৃষ্টি হচ্ছিল, চুরি করার কোনো চান্স নেই, আমিও ছিলাম বাড়িতে, আমি নিজেই পাহারা দিচ্ছিলাম। আই ডোন্ট নো, কারোর কাছে যদি একটা এক্সপ্লেনেশন থাকে তাহলে আমাকে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ, রাসেল ভাই আপনাকে ধন্যবাদ, মাসুম ভাই আপনাকে ধন্যবাদ, এবং যত শ্রোতা আছেন রেডিও প্রতি আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। আমার নাম মাসুদ কে খান ফ্রম সিলেট। ধন্যবাদ। Bhoot FM. The night comes alive with Gramophone. Presented by Bhoot FM Official. Yes, the night comes alive with Gramophone. হাতে সময় খুব কম, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নাইম, মিরপুর থেকে এসেছি। টিচার কলেজে সাইকোলজিতে অনার্স করছি, 3য় বর্ষ। তো আমি যে ঘটনাটি এখন বলতে যাচ্ছি, ঘটনাটি হচ্ছে 2013 সালের ঘটনাটি। তখন আমি সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছি, এখন আমার ফলাফল বের হয়নি। তো এরকম হয় যে এসএসসি পরীক্ষার পরে এলাকার যারা মানে
বড় ভাইরা আছেন বা তবলিগ আমাদের ভাইরা আছেন, তো তারা বলেন যে যাও তবলিগে যাও, হ্যাঁ আল্লাহ রাস্তায় যাও তো ভালো হবে। তো এরকম হইলো যে এলাকার আশেপাশে কয়েকটা এলাকা মিলে একটা জামাত হলো, আমরা 25 জন মিলে একটা জামাত হলো। তো আমাদেরকে বলে দেওয়া হলো তোমরা কক্সবাজার 40 দিন সফর দিবা। তো আমরা কক্সবাজারে রওনা হইলাম। আমরা আমাদের নির্ধারিত জায়গা হলো কক্সবাজারের চকরিয়া থানাতে। তো একটা কথা বলে না ভালো রাসেল ভাই, মানে আমরা যে কক্সবাজারকে চিনি, আমরা যে বুঝি যে চাকচিক্যতা কক্সবাজারের মধ্যে, পর্যটকরা আসেন, আমরা ঘুরতে যাই, বিদেশিরা আসেন। তো মূলত আমরা যদি কক্সবাজার থেকে একটু আগে একটু পিছায় আসি, চট্টগ্রাম আর কক্সবাজারের মাঝামাঝি চকরিয়া থানা, সেখানে অবস্থা বলা যায় যে দুই সাইডেই জঙ্গল, মানে জঙ্গলই, মানে এলাকারই জঙ্গল। এবং ওদের ঘর বাড়িগুলো জঙ্গলের মধ্যে, ওদের কাজকর্ম জঙ্গলের মধ্যে, ওদের বসবাসও জঙ্গলের মধ্যে। তো আমাদের একটা মসজিদ নির্ধারিত হইলো যে এই মসজিদে আমরা থাকবো। তো আগের মসজিদ থেকে মসজিদের দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তো যার জন্য আমরা পাহাড়ি পথ দিয়ে যেতে হবে আমাদের। তো জন্য আমরা করলাম কি, আমাদের যে সামানাগুলো, আমাদের যে মালামালগুলো, সেগুলো আমরা একটা অটোতে করে আগে ওই মসজিদে পাঠিয়ে দিচ্ছি। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ যে রাস্তা দিয়ে আমরা যাবো সেই রাস্তা দিয়ে গাড়ি চলা সম্ভব না। তো আমরা হেঁটে 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 টিলা, ছোট টিলা, বড় টিলা পার হয়ে যাচ্ছি। তো আসলে ভাই ঘটনা সাপেক্ষে কথাগুলো বলা ভালো, যে মসজিদের যে বৈশিষ্ট্য সেটা একটু বলে নেওয়া ভালো। আমি বলি, মসজিদটা ছিল মোটামুটি টিলার উপরে, ছোট একটা টিলা, খুব বড় না। তো মসজিদটার গঠন হচ্ছে সাইডে আধা পাকা বিল্ডিং, উপরে টিনের চাল, পাশে একটা মাদ্রাসা। তো মাদ্রাসাটা আমরা যে বন্ধই পাইছি, আর মাদ্রাসা থেকে একদম মসজিদের সাথে, মানে মসজিদ আর মাদ্রাসার মধ্যে একটা গেট আছে, যে গেট দিয়ে একসময় হয়তো বা ছাত্র আসা যাওয়া করতো। তো আমরা গেট মাদ্রাসা দুটোই বন্ধ পাইছি, শুধু মসজিদটা খোলা পাইছি। আর মসজিদের মধ্যে ওজুখানা বলতে কোনো কল নাই, একটা পুকুর আছে, যে পুকুরটা মসজিদের নিচে একদম, মানে টিলার নিচে। আর একটা টিউবওয়েল আছে, আর একটা ছোট ওয়াশরুম আছে। ওয়াশরুমটা হচ্ছে একদম নর্মাল টিনের বেড়া দিয়ে কোনো মতো ওয়াশরুমটা করা। তো এই হচ্ছে কথা মসজিদের গঠন। আর আশেপাশে যতদূর চোখ যাবে, যতদূর আমি তাকাবো বা আপনি তাকাবেন, মানে কোনো কোথাও কোনো ঘর বাড়ি বা জনবসতি আপনি দেখতে পাবেন না। আর মসজিদে ওয়াক্তের নামাজ গুলাতে বলা যায় যে জোহর, আসর, মাগরিবের সাথে 3-4 জন, হাইস্ট 4-5 জন লোক হইতো। তো তারাও যে কোথা থেকে আসতো বা তারা যে কারা, আসলে আমাদের সাথে কথাবার্তা বলতেন না, বা আমরাও কথাবার্তা বলতাম না। বলা যায় মানে কেমন যেন একটা উইয়ার্ড অবস্থা, তাদেরও বিহেভিয়ার অন্যরকম, আমাদের সাথে মিলতো না। তো রাসেল ভাই ঘটনা শুরু হচ্ছে সেদিন যেদিন আমরা উঠলাম ওই মসজিদে। তো প্রথম রাতের ঘটনা আমি বলবো। তো আমরা 27 জন বা 25 জন থাকার ফলে ছোট মসজিদে জায়গা হচ্ছিল না। তো আমাদের সাথে 2 জন বড় ভাই ছিল। তো তারা বলতেছিলেন যে তোমরা তো ছোট, তোমার একমাত্র এসএসসি পাস করছো, তো তোমরা ভয় পাবা, তোমরা ভিতরে ঘুমাও আর আমরা বাইরে ঘুমাই। তো সেখানে আরেকটা কথা, আমরা যতগুলো মসজিদ ঘুরছি, আমরা 17টা মসজিদ ঘুরছি। তো প্রায় মসজিদের মধ্যে রাত হলেই বা যখন দেখা করতাম ইমাম সাহেব, মসজিদ সাহেবের সাথে, তুমি এসে বলতেন যে দেখেন আপনারা তো তবলিগ জামাতে আসছেন, তো ওয়াশরুমে রাতের বেলা গেলে তো এরকম হয় যে 1-2 জন নিয়ে যেতে হয় সাথে। তো আপনারা কাজ করবেন, আপনারা যদি ওয়াশরুমে যান তো 1-2 জন যাবেন না, 3-4 জন একসাথে যাবেন। তো আমরা ঘটনা ফার্স্টে বুঝতে পারিনি যে কেন এগুলো বলতেন আমাদেরকে। তো পরে আসলে যে সব ঘটনাগুলো মানে আমাদের সাথে ঘটার পরে আমরা বুঝতে পারছি কেন বলতেন। আর বেশিরভাগ মসজিদের আশেপাশেই আমরা বলা যায় 15টা মসজিদের আশেপাশে আমরা পাইছি যে কবরস্থান এবং অনেক পুরানো পুরানো কবর। তো আসলে যে মূল ঘটনা, তো ওই রাতে আমরা সবাই মসজিদের মধ্যে ফ্লোরিং বিছানা করে শুয়েছি। তো মসজিদে চাপাচাপি জায়গা নাই, ভিতরে সবাই আমরা শুয়েছি, আর বারান্দায় 2 বড় ভাই। তো আমি আমার একটা স্পেসে শুয়েছিলাম যে মসজিদের বাম পাশে একদম প্রথম কাতারে। তো কোনো মতে আমার বাম পাশে একজন লোক থাকতে পারবে, কোনো মতে, একদম বড় জায়গা আছে তা বলবো না। তো ওই দিন রাতের বেলায় আনুমানিক 2:30 হবে বা 2:45 হবে সর্বোচ্চ, আমার ঘুম ভাঙছে। তো আমি ফিল করতেছি যে এখন আমার মানে ওয়াশরুমে যাওয়া দরকার। তো তখন আমি চিন্তা করলাম যে এত রাতে তো একা একা ওয়াশরুমে গেলে ভয়ের একটা ব্যাপার স্যাপার আছে, পাহাড়ি এলাকা, নির্জন এলাকা, মানুষ নেই, আবার তখন ছোট আমি যথেষ্ট। তো চিন্তা করলাম কাউকে নিয়ে যাই। তো তখন আমি লক্ষ্য করলাম যে আমার বাম পাশে যে ছোট্ট খালি জায়গাটা ছিল, সেই জায়গায় আমারই মানে আমি যাদের সাথে আসছি, আমার পার্শ্ববর্তী এলাকা, সে এলাকার একটি ছেলে, ওর নামও নাই, সে এরকম নামাজ পড়তেছে, আমি দেখতেছি। তো আমি চিন্তা করলাম ও যেহেতু উঠছেই, হয়তো তাহাজ্জুদ পড়তে উঠছে, তো নামাজটা শেষ হোক, আমি ওকে নিয়ে একসাথে যাবো। তো একটু পরে ওয়েট করতেছি, শুয়ে ওয়েট করতেছি। একটু পরে দেখলাম যে ওর নামাজ শেষ, ও মোনাজাত করতেছে, 2 হাত তুলে মোনাজাত করতেছে, ন্যাচারালি যেভাবে আমরা করি। তো ও মোনাজাত করতেছে, এখন আমি উঠতে পারি, যেহেতু নামাজ শেষ, আমরা একসাথে বের হবো। তো আমি মশারিটা উঁচা করে এরকম বের হয়েছি। তো বের হয়ে দেখলাম যে ওইখানে নাই। তো আসলে যদি এরকম হইতো যে আমি ওখানে ওকে দেখতাম না বা আমি দেখলাম ও নাই, তো নিজেকে এটা বুঝ দিয়ে দিতাম যে এটা হয়তো আমি হ্যালুসিনেট হয়েছি, যে কিছু একটা দেখছি, এটা ভয়ের কিছু নাই। তো এখানে ঘটনা শেষ হয়ে গেলে শেষ হয়ে যেতে পারতো। কিন্তু রাসেল ভাই মূল যে ঘটনা, মূল যে ঝামেলাটা বা এটা যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস একটা অংশ, সেটা আমি কখন বুঝতে পারছি। এখন যেহেতু আমার বাইরে যাইতে হবে, তো আমার তো একজনকে ডাকতে হবে। আমি চিন্তা করলাম ও তো নাই, বা আমি কি দেখছি রুমের মধ্যে আন্দাজে, এটা কোনো ব্যাপার না, এটা ইগনোর, তো আরেকজনকে ডাকতে যাবো। তো তখনই যে বললাম যে মসজিদ আর মাদ্রাসার মধ্যে যে গেটটা, যেটা হয়তো একসময় খোলা ছিল, আমরা যে বন্ধ পাইছি, তো সেই গেটটার দিক থেকে যে ছেলেটাকে আমি দেখছি নাইম, সেই ছেলেটাই ওই গেটটার দিক থেকে আসতেছে বলতে তখন তার মানে আগের যে নাইম আর এখনের যে ছেলেটা, দুটার মধ্যে একটু তফাৎটা হচ্ছে তার বলে যে তার পোশাক আশাকে তফাৎ। তার পাঞ্জাবিটা তখন আমি দেখলাম যে খুলে, আমরা যেরকম স্যুট হাতে রাখি অফিস শেষে বা ক্লান্তির স্যুট হাতে যেভাবে রাখি, তো তার পাঞ্জাবিটা হাতের মধ্যে খোলা, হাতে ঝোলায় রাখছে। আর তার গায়ে একটা মানে কি বলে সুন্নতি একটা গেঞ্জি, একটা পায়জামা আর মাথায় টুপি। তো সে আসতেছে আমার দিকে, আগে আসতেছে। তো আসার পরে
সে আমার সাথে কোনো কথাবার্তা বলে নাই, বা এটা বলে নাই, বা চলো বা কি করে, মানে একটা আছে না যে বন্ধু বান্ধব দেখা হইলে বা এত রাতে উঠলে তোমার জিজ্ঞেস করবে যে কেন উঠছি বা কই যাবো বা এত রাতে কি করতেছি, ও কোনো কথাবার্তা বলে নাই, বাট জাস্ট কিছু কিছু এক্সপ্রেশন। ও আসলো, আস্তে 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 এসে আমার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় এমন একটা ভাব দিতেছে যে আমি যে ওয়াশরুমে যাচ্ছি বা যাবো বা যাওয়ার জন্য আমার ঘুম ভাঙছে এটাও জানে। এখন তখন আসলে এখানে একটা পয়েন্ট যে আমি যে ওয়াশরুমে যাবো এটা তো আমার মধ্যে মাথায় আছে, ওর মাথায় না থাকে। তো আমি যে ওয়াশরুমে গেলে আমার দরজা খুলে যেতে হবে। তো আমি আরেকটা কথা বললাম, ঘোরের মধ্যে চলে গেছে। জি জি জি, আমরা ঘরের মধ্যে চলে গেছিলাম যে আমার যে চাবি নিয়ে দরজা খুলে বের হতে হবে এই সিস্টেম আমাদের ছিল না। তো আমি তখন তার ইশারার কারণে যে সে এমন একটা এক্সপ্রেশন দিল যে চলো আমার সাথে। তো আমিও কি বুঝে বা কি চিন্তা করে তার পিছনে যাইতে লাগলাম। তো সে আমার থেকে 2 থেকে 3 হাত সামনে হবে, সে আমার মানে আমি তাকে ফলো করতেছি, কেন ফলো করতেছি আমি নিজেও তখন বুঝতে পারতেছি। তো ফলো করতে তো সে আগাইতেছে আমার সামনে। তো গ্রামের মসজিদে কি হয় রাসেল ভাই, বারান্দার যে মেন গেট সেটা বন্ধ থাকে রাতের বেলা, আর যে ভিতরে ঢোকার যে গেট সেকেন্ডারি গেটটা সেটা খোলা থাকে। তো সেকেন্ডারি গেটটা খোলা ছিল কারণ আমাদের 2-3 সাথী বারান্দায় ঘুমাইছে। তো ও কি করলো রাসেল ভাই, ও আমার থেকে আগায়া বারান্দায় চলে গেছে, ইটস ওকে, কারণ দরজা খোলা ছিল যাইতে পারে। দেন ও আরেকটু আগায়া বা মেন যে গেটটা লাগানো একদম ফুলি লক, এটা আপনি চাবি ছাড়া খুলতে পারতেছেন না, ইভেন যাওয়ার কোনো জায়গাও নেই, ওই গেটটাও সে আস্তে 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 চলে গেছে। তো যখন আমি ভেদ করে চলে গেছে। জি ভেদ করে চলে গেছে। তো বলে যে যখন সে চলে গেছে তখন আমি ওই গেটের সামনে দাঁড়ায় আমার হুঁশ হইলো বা আমার যে সেন্স আসলো যে ও তো চলে গেল, বাট গেট তো লক, রাইট, এটা কিভাবে সম্ভব? তো তখন আমি বুঝতেছিলাম না যে এটা কি আসলে আমি ভুল দেখলাম নাকি এটা আমার ঘুমের ঘোর নাকি এটা আমার স্বপ্ন, মানে বুঝতেছিলাম না। তখন আসলে আমি একটা চিন্তা করলাম যে জিনিসটা ক্লিয়ার হইতে হলে আমার এখন করতে হবে কি, যাকে আমি দেখলাম অবশ্যই তাকে খোঁজা উচিত এখন মসজিদের ভিতরে, কারণ সেটা বাইরে চলে গেছে। যদি সে আসলে কিছু হয় ভিতরে থাকবে না, আর যদি না হয় থাকবে, তখন আমি দৌড়ে তার বিছানায় চলে আসলাম যে সে যেখানে ঘুমাইছে সেখানে চেক করে দেখি সে আছে কি। যখন আমি আসলাম এসে দেখলাম যে একদম মাঝ ফ্লোরে একদম মিম্বর বরাবর যে জায়গাটা সেখানে সে সেম গেটআপে যে গেটআপে আমি তাকে দেখছি, সুন্নতি গেঞ্জি সাদা পায়জামা এভাবে সে শুয়ে আছে। তখন আমি মোটামুটি রাসেল ভাই তখন আমি ক্লিয়ার হয়েছি যে আসলে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছাড়া কিছুই না এবং এটা জিন ছিল। দেন আমি যে মানে আমাদের জামাতের যে বড় ভাই আমি বললাম যে ভাই আসলে তো ঘটনাটা এরকম। উনি রাসেল ভাই আমার এই ঘটনার ব্যাখ্যার মানে উত্তরের ক্ষেত্রে উনি 2টা কথা আমাকে বলছেন, আর 2টা কথা বলি শেয়ার করি। উনি বলছেন যে দেখো এটা তো হইতে পারতো এরকম যে তুমি ওর সাথে সাথে চলে গেছো, চাবি এনেই চলে গেছো বা ও চাবি এনে খুলে দিছে, তুমি কোনো মতো ওর সাথে চলে গেছো। তো চলে যাওয়ার পরে ও তোমাকে তোমার কাজ বা তোমার যা যা করা ছিল করায়া আবার তোমাকে ব্যাক করে দিয়ে যেত মসজিদে, তুমি ভয় পাইতা না, টেরও পাইতা না যে ও কিছু একটা ছিল। আর হয়তো এরকম হইতে পারতো, আল্লাহ না করো, যে তুমি পিছনে পিছনে গেছো ও এমন কিছু একটা তোমাকে করছে যে তুমি আর জীবনে ব্যাকও করলে না বা প্রাণনাশও হইতে পারতো। তো উনি আবার একটা লজিক দেখাইছেন যেহেতু এটা মসজিদে আসছে নামাজও পড়ছে, তো হয়তো বা এটা ভালো জিনিস ছিল, তোমার ভালোই চাইছিল, বাট ও একটা ধরা খাই গেছে যে ও ওটা ব্রেক করে চলে যাওয়াতে তুমি জিনিসটা ধরে পড়ছে। রাসেল ভাই মোটামুটি এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে আজকে সময় নাই এবং আমরা কিছু আপনাদের কমেন্ট পড়তে চেয়েছিলাম, সেই সময় নেই। আমাদের হাতে একটা ইমেল ছিল, সেই ইমেলটা আজকে পড়তে পারলাম না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে সেটা শোনাবো। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আমাদেরকে যাবার আগে জানি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhfm@radio40.fm, which is bhfm@radio.fm। আমাদের হেভি ওয়েট স্টোরি টেলাররা যখন থাকেন, বাবু ভাই, আপনার ভাই আলিফ, ডক্টর আলিফ, তখন আমাদের এরকম হয় একটু সময় বেশি লেগে যায়, কিন্তু আপনারা উপভোগ করেন অনেক বেশি। তো আজকে কমেন্ট পড়তে পারলাম না, এই জন্য আই এম রিয়েলি সরি। কথা হবে আগামী শুক্রবারে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। Booth FM, the night comes alive with Gramin Phone.